আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ। আমরা আজকে আসলে অল্প কিছুই পড়াবো। অল্প কিছু বলতে অ্যাকচুয়ালি আমরা শুধুমাত্র আহ, জিনতত্ত্ব বিবর্তনের প্রথম যে অংশটা আছে সেটাই পড়াবো। জিনতত্ত্ব বিবর্তনের প্রথম যে অংশ বলতে আসলে যেটা বোঝানো হচ্ছে জিনতত্ত্ব বিবর্তনের এই যে কতগুলো আমরা সংজ্ঞা পাবো, যে কতিপয় শব্দ বলে কিছু ওয়ার্ড আছে, এগুলো পড়াবো। আর জিনতত্ত্ব বিবর্তন অ্যাকচুয়ালি কাকে বলে এই জিনিসটা আসলে আমরা পড়ানোর চেষ্টা করব আজকে। দেখেন, জিনতত্ত্ব বিবর্তন হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী বিজ্ঞানের মধ্যে সবচেয়ে সোজা অংশ। এখানে একদম ফুল নাম্বার পাওয়া যায়। এখান থেকে একটা নাম্বার কাটারও কোনো অপশন নাই, এবং এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্মের মতো। আপনি যখন পারবেন, এটা একবার যদি আপনি ভালো করে আয়ত্ত করতে পারেন, এটা আপনি মৃত্যুর আগ পর্যন্ত আপনার মনে থাকবে, এটা আপনি ভুলবেন না। যেমন আপনারা সবাই a প্লাস বি হোল স্কয়ার সূত্র জানেন, একইভাবে এই যে জিন তত্ত্ব বিবর্তন যখন আপনি একবার আয়ত্ত করবেন, মেন্ডেলের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, প্রথম সূত্রের ব্যতিক্রম, দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম, বর্ণান্ধতা, একবার যখন আপনি জিনিসগুলো বুঝে যাবেন, তখন এটা আপনার মৃত্যুর আগ পর্যন্ত আপনি এটা কি করতে পারবেন, এটা মনে রাখতে পারবেন, এটা ভুলতে হবে না, বা এটা ভুলে যাবেন না, ভুলতে চাইলেও ভুলতে পারবেন না। দেখেন, তাহলে আমরা জিন তত্ত্ব বিবর্তনটা আসলে শুরু করি, যে আসলে এটা কি, এটা আমার এটাতে কিভাবে আসে। দেখেন, জিন তত্ত্ব বিবর্তন যদি আমরা বলি, জিন তত্ত্বকে আমরা বলি হলো জেনেটিক্স। তো জেনেটিক্স অ্যাকচুয়ালি কি, এটা হলো বংশগতি বিদ্যা। জেনেটিক্স হলো বংশগতি বিদ্যা। তো দেখি, জেনেটিক্স মানে হলো বংশগতিবিদ্যা বা বংশগতি অথবা হেরিডিটি। তাহলে হেরিডিটি নিয়ে যখন আলোচনা করা হয় তখনই তাকে বলা হয় জেনেটিক্স। আমরা যদি জীববিজ্ঞানের যে শাখায় হেরিডিটি নিয়ে আলোচনা করব, তখনই তাকে বলা হবে জেনেটিক্স বা জিনতত্ত্ব। হেরিডিটির সবচেয়ে ক্ষুদ্র ইউনিট যেটা, সেটাই হলো জিন, বা যেটার কারণে কি হয়, যেটার কারণে হচ্ছে বংশগতি সম্পন্ন হয়। এখন আমাকে বুঝতে হবে বংশগতি জিনিসটা কি। খেয়াল করেন, আমরা যদি খেয়াল করে দেখি, এটা হলো বাবা, এটা হলো মা, এবং এটা হলো সন্তান। দেখেন, সন্তানের, আমরা যদি খেয়াল করে, আপনারা যদি খেয়াল করে দেখেন, সন্তানের আইব্রু বাবার মতো, সন্তানের আইব্রুটা বাবার মতো হয়েছে, সন্তানের নাকটা বাবার মতো, ঠিক আছে, সন্তানের লিপস মায়ের মতো, সন্তানের এই যে বলা হবে মুখের মধ্যে দাগ, এটাও মায়ের মতো, ঠিক আছে। দেখেন, সন্তানের গলাটাও কিন্তু কিসের মতো, সন্তানের গলাটাও আমরা যদি বলি মায়ের মতো। তাহলে এখন যদি দেখেন, তাহলে বাবা থেকে সন্তানের বৈশিষ্ট্যগুলো কি কি বলা হবে, নাক এবং আইব্রো। মা থেকে সন্তানের বৈশিষ্ট্য ঠোঁট, এবং বলা হলো কি এই যে দাঁত। আপনি যদি এখানে চিন্তা করেন, এই যে ডান পাশে এই জায়গায় চিন্তা করেন, তাহলে মায়ের এই চুলের কালার সন্তানের মধ্যে আসলো, বাবার এই চুলের কালার সন্তানের মধ্যে আসলো। তাহলে আমার কথা হলো, এই যে বাবা এবং মা থেকে বৈশিষ্ট্যগুলো সন্তানের মধ্যে যায় কিভাবে, এই যে বাবা এবং মায়ের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আছে, সেটা সন্তানের মধ্যে যাওয়ার প্রক্রিয়াটা কি। এই যে বাবা এবং মায়ের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো থাকে, সেগুলো সন্তানের মধ্যে সঞ্চারিত হওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় হেরিডিটি, অথবা এটাকে আমরা বাংলায় বলি কি, বংশগতি। তার মানে বংশ পরম্পরায় যখন বৈশিষ্ট্যগুলো কি হয়, সঞ্চারিত হয়, সেটাকে আমরা কি বলি, বংশগতি অথবা হেরিডিটি। তাহলে বাবা এবং মায়ের আকার, আকৃতি, দৈহিক গঠন, বুদ্ধিমত্তা, আচরণ ইত্যাদি সন্তানের মধ্যে বংশানুক্রমে সঞ্চারিত হওয়ার যে প্রক্রিয়া, তাকেই বংশগতি বলে। তাহলে আমরা যদি সংজ্ঞাটা একটু দেখি, বংশগতির সংজ্ঞাটা আমরা যদি একটু দেখতে চাই, তাহলে দেখেন, এই হচ্ছে বংশগতির সংজ্ঞা। এখানে আমি যদি মার্জিনটা একটু ক্লিয়ার করে দিই, তাহলে আপনাদের জন্য এই হলো বংশগতির সংজ্ঞা। তাহলে দেখেন, যেই প্রক্রিয়ায়, তাহলে যেই প্রক্রিয়ায় বাবা মায়ের আকার আকৃতি, চেহারা, দৈহিক গঠন, বুদ্ধিমত্তা, আচরণ নানাবিধ বৈশিষ্ট্য বংশানুক্রমে তাদের সন্তানদের মধ্যে কি হয়, সঞ্চারিত হয়, তাকে বলা হয় বংশগতি।
এটাকে কি বলা হয়? হেরিডিটিও বলা হয়। তাহলে বাবা এবং মায়ের মধ্যে যেই বৈশিষ্ট্যটা, সেই বৈশিষ্ট্য সন্তানের মধ্যে যাওয়ার যে প্রক্রিয়া, সেটাকে বলা হয় বংশগতি। আর বংশগতির জন্য দায়ী জিনিসটাকে হলো কি? জিন। অ্যাকচুয়ালি এটা দায়ী জিনিসটা জিন না। আমরা যদি অ্যাকচুয়ালি দেখি, তাহলে দেখেন বংশগতির জন্য দায়ী যে উপাদান সেটা হলো ক্রোমোজোম। ক্রোমোজোম হলো বংশগতির ধারক এবং বাহক। ক্রোমোজোম, অ্যাকচুয়ালি ক্রোমোজোম যে জিনিসটা দিয়ে গঠিত সেটা হলো ডিএনএ। তাহলে ক্রোমোজোমের কোন অংশটা বংশগতির জন্য দায়ী? ডিএনএ। অ্যাকচুয়ালি ডিএনএ তে হাজার হাজার লক্ষ লক্ষ জিন থাকে। এই ডিএনএ এর একটা জিনই হলো কি? ডিএনএর একটা জিনই হলো বংশগতির জন্য দায়ী। তাহলে বংশগতির জন্য দায়ী হলো ক্রোমোজোম। ক্রোমোজোমের কোন অংশটা বংশগতির জন্য দায়ী? ক্রোমোজোমে দেখেন, ক্রোমোজোমে 45% হচ্ছে কি পাওয়া যায়? ডিএনএ পাওয়া যায়। 45%, 55% হলো প্রোটিন পাওয়া যায়। তাহলে ক্রোমোজোমের যে 55% প্রোটিন, সেই প্রোটিন বংশগতির জন্য দায়ী না। সে বংশগতির জন্য দায়ী কোনটা? এই যে 45% যে ডিএনএ পাওয়া যায়, সেই 45% ডিএনএ। তাহলে এই ডিএনএ এর মধ্যে আবার হাজার হাজার লক্ষ লক্ষ জিন থাকে। তাহলে এই যে আমরা আরেকটু আগে দেখাইছিলাম, মায়ের লিপস সন্তানের মধ্যে গেল, বা বাবার নাক সন্তানের মধ্যে গেল, এই যে বাবার নাক অথবা মায়ের ঠোঁট, এইগুলোর জন্য স্পেসিফিক যে ওয়ার্ডটা সেটা হলো জিন। তাহলে একটা জিন একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, আর এই জিনের মাধ্যমেই কি হয়? বৈশিষ্ট্যগুলো সন্তানের মধ্যে কি হয়? সঞ্চারিত হয়। তাহলে আমরা যদি বলি বাবা এবং মায়ের বৈশিষ্ট্যগুলো সন্তানের মধ্যে যেই প্রক্রিয়ায় সঞ্চারিত হবে, সেটাকেই বলা হবে কি? বংশগতি। বংশগতির জন্য দায়ী উপাদানটা মেনলি কি? মেনলি বলা হবে ক্রোমোজোম। ক্রোমোজোমের কোন উপাদান? ক্রোমোজোমের ডিএনএ। ডিএনএ এর কোন উপাদান? ডিএনএ এর হচ্ছে কি? জিন। ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমরা বলি, তাহলে আমরা জিন, এই যে জিন নিয়ে যখন আলোচনা করা হবে, তখন সেটাকে বলা হবে জেনেটিক্স অথবা জিন তত্ত্ব। জিন নিয়ে যখন আলোচনা করা হবে, তাকে কি বলা হবে? জেনেটিক্স অথবা কি? জিন তত্ত্ব। তাহলে আমরা দেখেন জিন শব্দটা আমরা যদি বলি, এই যে এই জায়গা দেখেন, এটা হলো নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াস কোষ বিভাজনের সময় কি হয়? ক্রোমাটিন গুলো ভেঙে ক্রোমোজোম তৈরি করে, এই হলো সেই ক্রোমোজোম। ক্রোমোজোম আরো যখন ক্রোমোজোমকে ভাঙবেন, তখন পাবেন হলো ডিএনএ। আর ডিএনএ এর ক্ষুদ্র একটা অংশকে বলা হবে জিন। এই ডিএনএ এর ক্ষুদ্র একটা অংশকে বলা হবে জিন। আমি আপনাদেরকে বলি, মানুষের দেহে প্রতি কোষে 5 থেকে 6 পিকোগ্রাম ডিএনএ থাকে। মানুষের দেহের প্রতিটা কোষে 5 থেকে 6 পিকোগ্রাম ডিএনএ থাকে। একটা পূর্ণাঙ্গ মানুষের দেহে 100 গ্রাম মতো ডিএনএ থাকে। আর এই 100 গ্রাম ডিএনএ কে যখন আপনি একটার পর একটা সজ্জিত করবেন, তখন এই ডিএনএ দৈর্ঘ্য হবে পৃথিবী থেকে সূর্যের দূরত্বের 600 গুণ। আপনি কল্পনা করুন, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব যা, তার 600 গুণ লম্বা ডিএনএ আপনার আমার দেহে আছে। তাহলে এই বলা হবে, তাহলে এই ডিএনএ গুলোতে কত লক্ষ কোটি জিন আছে, তা আসলে আমরা জানিও না। ঠিক আছে, যদিও আমরা পরে বলবো আসলে স্পেসিফিক আর সংখ্যা আছে, তা আপাতত আমরা যদি বলি, তাহলে এই যে ডিএনএ যেটা আছে, সেই ডিএনএ এর মধ্যে কি আছে? অসংখ্য জিন আছে। আর প্রতিটি জিন আলাদা আলাদা বৈশিষ্ট্য কি করে? নিয়ন্ত্রণ করে। তাহলে এই ডিএনএ এর জিন অংশটাই কি করে? বৈশিষ্ট্যের জন্য আমরা যদি বলি তাই। তাহলে আমরা যদি বলি কি জিন কি, জিন শব্দটা সর্বপ্রথম ব্যবহার করেন হচ্ছে বিজ্ঞানী জোহানসেন। তাহলে ইনি সর্বপ্রথম জিন শব্দটা ব্যবহার করেন। আর এই জিন শব্দটা অ্যাকচুয়ালি আসে হচ্ছে মেন্ডেল থেকে। মেন্ডেল এই যে ফ্যাক্টর যে বলতে যেটা বোঝাইছেন, সেটাই হচ্ছে আসলে জিন। মেন্ডেল তার সূত্রগুলোর মধ্যে যেই জিনিসটাকে ফ্যাক্টর বলছে, বা যেই জিনিসটাকে বৈশিষ্ট্যের জন্য দায়ী বলছে, সেটাই অ্যাকচুয়ালি পরবর্তীতে বিজ্ঞানীগণ কি করছে? জিন হিসাবে আবিষ্কার করছে। তাহলে আমরা যদি বলি জিন অথবা ফ্যাক্টর কি, এটা হলো ডিএনএ এর একটা খন্ডাংশ, যা একটা প্রোটিন অথবা পলিপেপটাইড তৈরির সংকেত বহন করে। আমি আপনাদেরকে একটা জিনিস বলি, দেখেন আমরা যদি বলি, মনে করেন ডিএনএ, এই হলো ডিএনএ। ডিএনএ এর একটা খণ্ড হলো জিন। আর এই জিন থেকে হচ্ছে মেনলি কি তৈরি হয়? এই জিন থেকে হচ্ছে মেনলি প্রোটিন তৈরি হয়। ঠিক আছে, এই জিন থেকে প্রোটিন তৈরি হয়। আর এই প্রোটিনটাই হলো বৈশিষ্ট্য প্রকাশ করে। এই প্রোটিনটাই হলো বৈশিষ্ট্য প্রকাশ করে। তাহলে আমরা যদি বলি যে কারো চোখ হচ্ছে, কাউকে আমরা বলি বিড়াল চোখ কি, অথবা কারো চোখের যে বলা হয় আমরা আইরিশ গুলো ডিফারেন্ট কালার হয়, অথবা কারো চুল, যেমন যদি বলা হয় যে আমরা যদি বলি এশিয়ান এবং আফ্রিকান অথবা
বলা হবে ইউরোপিয়ান, এদের প্রতিটা পার্সনের চুলগুলো আলাদা, ফেসিয়াল কাঠামো আলাদা। তাহলে এই যে এই প্রতিটা বৈশিষ্ট্যের জন্য যেই সিঙ্গেল জিনিসটা দায়ী সেটা হলো জিন। আর জিন বৈশিষ্ট্যটা আসলে প্রকাশ করে কিভাবে? প্রোটিন তৈরির মাধ্যমে। তাহলে প্রোটিনটাই হচ্ছে আসলে আমাদের বৈশিষ্ট্যটা কি করে প্রকাশ করে। তাহলে এই জিনের কাজ কি? জিনের কাজ হলো প্রোটিন তৈরির সংকেতটা বহন করা। জিনের একমাত্র কাজ প্রোটিন তৈরির কি করা? সংকেত বহন করা। তাহলে এই প্রোটিন তৈরির সংকেত যখন বহন করবে আর প্রোটিনটা যখন তৈরি হবে তখনই বৈশিষ্ট্য প্রকাশিত হবে। ঠিক আছে? তাহলে আলটিমেটলি আমরা যদি বলি জিন আসলে কি করে, জিন আসলে একটি প্রোটিন তৈরির সংকেত বহন করে। কয়টি প্রোটিন তৈরির সংকেত বহন করে জিন? একটি প্রোটিন তৈরির কি করে? সংকেত বহন করে। তাহলে একটি প্রোটিন তৈরির সংকেত বহন করে। আর এই একটা প্রোটিন দিয়ে কয়টা বৈশিষ্ট্য প্রকাশিত হয়? একটা বৈশিষ্ট্য প্রকাশিত হয়। তাহলে জিন কি করে? প্রোটিন তৈরির সংকেত বহন করে। সেই সংকেত কি করবে? সেই সংকেত অনুযায়ী প্রোটিন তৈরি করবে, প্রোটিন তৈরি করে বৈশিষ্ট্য প্রকাশ করবে। ঠিক আছে? তাহলে আমরা যদি জিনের সংজ্ঞাটা এখানে একটু দেখি, তাহলে দেখেন জিন হলো ডিএনএর একটি খণ্ডাংশ। তাহলে এই যে এইখান থেকে শুরু করে এই যে এইখান থেকে শুরু করে এই যে এখান থেকে শুরু করে পুরোটাই হলো কি? ডিএনএ। আর ডিএনএর এই খণ্ডটাকে বলা হবে জিন। কেন? কারণ এটা একটা প্রোটিন তৈরির সংকেত বহন করে। তাহলে এই যে এটা কি করে? প্রোটিন তৈরির সংকেত বহন করে, অথবা একটা পলিপ্যাপটাইড তৈরির সংকেত বহন করে, অথবা একটা চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। তাহলে এই যে জিন যেটা আছে এটা হলো ডিএনএর একটা খণ্ডাংশ যা একটা প্রোটিন তৈরি করে অথবা একটা চারিত্রিক বৈশিষ্ট্য কি করে? নিয়ন্ত্রণ করে। তাহলে আমি আবার বলি, এই যে আপনার ব্রাউন, এই যে বলা হলো কি ব্রাউন আই, ঠিক আছে? এত বলা হবে এই যে এটা যদি বলা হয় যে এই চুলের কালারটা, এটার জন্য দায়ী কে? এটার জন্য দায়ী হলো জিন। তাহলে জিনটা কিভাবে এই বৈশিষ্ট্যটা প্রকাশ করলো? প্রোটিন তৈরির মাধ্যমে বৈশিষ্ট্যটা প্রকাশ করলো। তাহলে এই জিন কি করে? এই জিন প্রোটিন তৈরি করে। সেই প্রোটিনটাই কি করে? সেই প্রোটিনটাই আসলে বৈশিষ্ট্য আকারে প্রকাশিত হয়। তাহলে এই জিন কি করে? প্রোটিন তৈরি করে। সেই প্রোটিনটাই কি করে? বৈশিষ্ট্য আকারে প্রকাশিত হয়। তাহলে আমরা জিন কাকে বলবো? জিন বা ফ্যাক্টর। জিন হচ্ছে আধুনিকভাবে বলা হয়, আর মেন্ডেল বলছিল কি? ফ্যাক্টর। তাহলে জিন হলো কি? জিন হলো ডিএনএর একটা খণ্ডাংশ, মানে একটা অংশ যা প্রোটিন বা পলিপ্যাপটাইড তৈরির সংকেত বহন করে। অথবা জিন হলো, আমরা যদি বলি, একটা ডিএনএর একটি খণ্ডাংশ যা একটা বৈশিষ্ট্যকে কি করে? নিয়ন্ত্রণ করে। যা একটা বৈশিষ্ট্যকে কি করে? নিয়ন্ত্রণ করে। ঠিক আছে? তাহলে জিনকে বলা হয় বংশগতির মৌলিক একক। জিনকে বলা হয় কি? বংশগতির মৌলিক একক। আমি আপনাকে বলি, আপনি যখন ক্রোমোজোম, খেয়াল করবেন, আপনি যখন ক্রোমোজোমকে যখন ভাঙবেন আপনি ডিএনএ পাবেন। ঠিক আছে? আপনি যখন ডিএনএ কে ভাঙবেন তখন আপনি জিন পাবেন। কিন্তু আপনি জিনকে ভাঙলে আর কিছুই পাবেন না। ঠিক আছে? তাহলে বংশগতির একক কে? ক্রোমোজোম। ক্রোমোজোমকে ভাঙলে বংশগতির একক কে? ডিএনএ। ডিএনএ কে ভাঙলে বংশগতির একক কে? জিন। জিনকে কি আর ভাঙা যাবে? যাবে না। তাহলে বংশগতির মৌলিক একক কে? বংশগতির মৌলিক একক হলো জিন। তাহলে বংশগতির মৌলিক একক হলো কে? জিন। তাহলে আমরা জিন কাকে বলবো? জিন হলো ডিএনএর একটা খণ্ডাংশ। জিন হলো ডিএনএ একটা কি? খণ্ডাংশ যা একটা প্রোটিন অথবা পলিপ্যাপটাইড তৈরির সংকেত বহন করে। এই প্রোটিন বা পলিপ্যাপটাইডটা অ্যাকচুয়ালি কি করে? বৈশিষ্ট্য আকারে প্রকাশিত হয়। তাহলে আমরা এটাও বলতে পারি জিন হলো ডিএনএর একটি খণ্ডাংশ যা একটা বৈশিষ্ট্য কি করে? প্রকাশিত করে বা একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। তাহলে এর পরবর্তীতে আমরা যদি আরেকটু দেখি, আমরা দেখেন, আমরা যদি বলি পরবর্তীতে, আমরা যদি বলি জেনেটিক্স বা জিন তত্ত্ব বলতে কি বোঝায়, তাহলে এখন আসেন জেনেটিক্স অথবা জিন তত্ত্ব বলতে কি বোঝায়। তাহলে এই জেনেটিক্স শব্দটা আমরা হচ্ছে জিন থেকে আসছে। কেমন? জেনেটিক্স শব্দটা জিন থেকে আসছে। জিন মানে হলো টু বিকাম, মানে প্রকাশ পাওয়া। ঠিক আছে? তাহলে জিনের কাজ হলো, এই যে এটা হলো জিন, তাহলে জিনের কাজ হলো বৈশিষ্ট্যটা প্রকাশ করা। ঠিক আছে? জিন কি করে? বৈশিষ্ট্যের জন্য সংকেত বহন করে। সেই সংকেত অনুযায়ী প্রোটিন তৈরি হয়, সেই প্রোটিনটা কি হয়? বৈশিষ্ট্যকে প্রকাশ করে। তাহলে এটা হলো আই কালারের জন্য দায়ী জিন, এটা হলো আই কালার। এটা হলো হেয়ার কালারের জন্য দায়ী জিন, এটা হলো হেয়ার কালার। তাহলে এই জিন যেটা আছে সেই জিনটা কি করে? বৈশিষ্ট্য প্রকাশের জন্য দায়ী থাকে। ঠিক আছে? তাহলে আমরা সর্বপ্রথম যদি বলি জিন বা জেনেটিক্স, এটা কোথা থেকে আসছে? জিন থেকে আসছে। জেনেটিক্স শব্দটা কোথা থেকে আসছে? জিন থেকে আসছে। তাহলে জিন হলো কি? জিন হলো হচ্ছে কোন একটা বৈশিষ্ট্য প্রকাশ পাওয়া বা কোন একটা জিনিস তৈরি হওয়াকে বলা হবে জিন।
ঠিক আছে? তাহলে জেনেটিক্স কাকে বলা হবে? তাহলে জীববিজ্ঞানের যে শাখায় জিনের গঠন, জিনের বৈশিষ্ট্য অথবা জিনের সঞ্চালন ইত্যাদি নিয়ে যখন আলোচনা করা হবে তখন তাকে বলা হবে জেনেটিক্স অথবা কি জিন তত্ত্ব। তাহলে জেনেটিক্সকে আমরা কি বলি? জিন তত্ত্ব, অথবা বলা হয় কি বংশগতিবিদ্যা, বংশগতিবিদ্যা। তাহলে দেখেন, জেনেটিক্সকে আমরা বলবো কি জিন তত্ত্ব, বংশগতি বিদ্যা। ফ্রিজে খাবার আছে, আছে দেখেন আপনি। জীববিজ্ঞানের যে শাখায় জিনের গঠন, কার্যপদ্ধতি এবং বংশানুক্রমিক সঞ্চালন পদ্ধতি ইত্যাদিকে কি বলা হবে? ইত্যাদিকে যখন আলোচনা করা হবে তখন তাকে বলা হবে জিন তত্ত্ব। তাহলে দেখেন, জীববিজ্ঞানের যে শাখায় জিনের গঠন, কার্যপদ্ধতি, বংশানুক্রমিক সঞ্চালন মানে বাবা থেকে সন্তানের মধ্যে কিভাবে সঞ্চালিত হয় এবং তাদের ফলাফল কেমন হয় ইত্যাদি নিয়ে যখন আলোচনা করা হয় তখন তাকে বলা হয় জিন তত্ত্ব অথবা জেনেটিক্স। তার মানে জিনের যখন গঠন, বৈশিষ্ট্য, কার্যপদ্ধতি, সঞ্চালন ইত্যাদি নিয়ে আলোচনা করা হবে তখন তাকে আমরা বলবো জিন তত্ত্ব, জেনেটিক্স অথবা বংশগতি বিদ্যা। এই জেনেটিক্স এর বা বংশগতি বিদ্যার জনক হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল। এই গ্রেগর জোহান মেন্ডেল হলো বংশগতি বিদ্যার জনক। এটা ট্রিপল স্টার এমসিকিউ, এটার মতো গুরুত্বপূর্ণ এমসিকিউ এর দয়া নাই। তাহলে বংশগতি বিদ্যার জনককে বলা হবে গ্রেগর জোহান মেন্ডেল। কিন্তু আসলে জিন বা জেনেটিক শব্দটা সর্বপ্রথম ব্যবহার করে উইলিয়াম ব্যাটসন। এটা হলো উইলিয়াম ব্যাটসন সর্বপ্রথম জেনেটিক শব্দটা ব্যবহার করেন, এটা আমাদের একটু জানতে হবে। উইলিয়াম ব্যাটসন সর্বপ্রথম জেনেটিক শব্দটি ব্যবহার করেন। এখন আসেন, এখানে আসলে কিছু পয়েন্ট আছে। আমরা আসলে যদি একটু আগে দেখি, দেখেন এই হলো সেই বিখ্যাত ব্যক্তি, ওনার নাম হলো গ্রেগর জোহান ম্যান্ডেল। আসলে এই যে এটা না, গ্রেগর হলো তার একটা উপাধি আসলে। ওনার নাম হলো জোহান ম্যান্ডেল। গ্রেগর একটা তার উপাধি। তার এটা আসলে তার জন্মসাল, মৃত্যুসাল, তার কোথায় থাকেন এবং তিনি কি করতেন, প্রতিটা ওয়ার্ড গুরুত্বপূর্ণ। এগুলো এমসিকিউতে আসবে, হয় ভর্তি পরীক্ষায় আসবে, না হলে একাডেমিক পরীক্ষা আসবে। তাহলে গ্রেগর জোহান মেন্ডেল উনি কি 1822 সালে জন্মগ্রহণ করেন, 1884 সালে মৃত্যুবরণ করেন। তিনি অস্ট্রিয়াবাসী ছিলেন এবং তিনি ধর্মযাজক ছিলেন। প্রতিটা ওয়ার্ড গুরুত্বপূর্ণ, আপনাকে দেখতে হবে। তাহলে দেখেন, এই যে এই ভদ্র নিপাট ভদ্রলোক, ইনোসেন্ট মানুষ যে দেখা যাচ্ছে, এই মানুষটাই হলো কি গ্রেগর জোহান মেন্ডেল। উনি কত সালে? 1822 সালে জন্মগ্রহণ করেন, 1884 সালে মৃত্যুবরণ করেন এবং তিনি অস্ট্রিয়াবাসী ছিলেন আর একটু ধর্মযাজক ছিলেন। আর ওনাকে জিন তত্ত্বের জনক হিসাবে দেখা হয়। কেন? কারণ ইনি হচ্ছে, এই গাছটা হচ্ছে মটরশুঁটি গাছ। এই মটরশুঁটি গাছটা নিয়ে উনি কি করছে আসলে? গবেষণা করছে। কয় বছর? দীর্ঘ 7 বছর। উনি মটরশুঁটি গাছকে নিয়ে দীর্ঘ 7 বছর গবেষণা করছে। দীর্ঘ 7 বছর গবেষণা করে উনি কি করা হয়েছে? মটরশুঁটি গাছের উপর দীর্ঘ 7 বছর গবেষণা করে উনি 2টি সূত্র আবিষ্কার করে। 2টি কি করে? সূত্র আবিষ্কার করে, যেগুলোকে আমরা মেন্ডেলের সূত্র হিসাবে দেখি। এই দীর্ঘ 7 বছর কি হলো গবেষণা যে করছে, এই 7 জোড়া বৈশিষ্ট্য নিয়ে উনি গবেষণা করছে। দীর্ঘ 7 বছর 7 জোড়া বৈশিষ্ট্য নিয়ে উনি গবেষণা করছে। এই ম্যান্ডেল দীর্ঘ 7 বছর 7 জোড়া বৈশিষ্ট্য নিয়ে গবেষণা করার মাধ্যমে যেই 2টি সূত্র আবিষ্কার করে, এগুলোকে বলা হয় ম্যান্ডেলের সূত্র। আর উনি এই ম্যান্ডেলের সূত্র প্রকাশের জন্য উনি মটরশুঁটি উদ্ভিদটাকে কি করছে? ব্যবহার করছে। সেজন্য আমাদের মটরশুঁটি উদ্ভিদ সম্পর্কে একটু জানতে হবে, যেটা পরীক্ষায় আসতে পারে। তাহলে দেখেন, গ্রেগর জোহান ম্যান্ডেল 34 জাতের মটরশুঁটি উদ্ভিদ ব্যবহার করছে, পরীক্ষা আসতে পারে। কয় বছর গবেষণা করছে? 7 বছর গবেষণা করছে, পরীক্ষা আসতে পারে। মটরশুঁটি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম কি? পরীক্ষা আসতে পারে পিসাম সেটিভাম। এটা হলো মটরশুঁটি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম, পরীক্ষা আসতে পারে। মটরশুঁটি উদ্ভিদের ক্রোমোজোম সংখ্যা কয়টা? 14টা, এটাও পরীক্ষা আসতে পারে। ঠিক আছে? তাহলে বিজ্ঞানী গ্রেগর জোহান ম্যান্ডেল, যে বংশগতিবিদ্যার জনক, তিনি বলা হবে 1822 সালে জন্মগ্রহণ করেন, 1884 সালে মৃত্যুবরণ করেন। এই যে উনি ছিলেন অস্ট্রিয়াবাসী, তিনি অস্ট্রিয়াবাসী ছিলেন মানে অস্ট্রিয়ায় জন্মগ্রহণ করেন এবং তিনি ছিলেন একজন ধর্মযাজক। এই ধর্মযাজক হওয়ার সময়, ধর্মযাজক বা পাদ্রী আর কি, তিনি এই ধর্মযাজক বা পাদ্রী থাকার সময় তিনি কি করছে? গির্জায় এই 34 জাতের মটরশুঁটি নিয়ে দীর্ঘ 7 বছর গবেষণা করছে।
ঠিক আছে, 7 বছর গবেষণা করে উনি 2টি সূত্র আবিষ্কার করছে। এই 2টি সূত্র আবিষ্কার করার মাধ্যমে আমরা বলা হয় কি, আমরা জেনেটিক্স বা জিন তত্ত্বটাকে এস্টাবলিশ করছি। উনি যেই মটরশুঁটি উদ্ভিদ দিচ্ছে সেটার বৈজ্ঞানিক নাম হলো পিসাম সেটিভাম, এবং এটার ক্রোমোজোম সংখ্যা হলো কত, 14টি, এটা আমাদেরকে জানতে হবে। এবং তার সবচেয়ে দুঃখের ব্যাপার হলো ম্যান্ডেল আসলে তার যেই কৃতকর্ম, মানে তার যেই এত বলা হবে এত গুরুত্বপূর্ণ আবিষ্কার, এগুলো আসলে উনি ওনার জীবন দশায় কোনো কিছুই রেখে যেতে পারেন নাই। উনি মৃত্যুর পরে সর্বপ্রথম ওনার ফলাফল প্রকাশিত হয় ওনার মৃত্যুর পরে। ওনার মৃত্যুর 2 বছর পরে ওনার ফলাফল প্রকাশিত হয়। আর এটা প্রমাণিত হয় ওনার মৃত্যুর 16 বছর পরে। তাহলে দেখেন, ওনার ফলাফলটা প্রকাশিত হয় ওনার মৃত্যুর 2 বছর পর। উনি মৃত্যুবরণ করছে 84 সালে, 1884 সালে উনি মৃত্যুবরণ করছে। আর ফলাফলটা প্রকাশিত হয়েছে 1886 সালে। তার মানে ওনার 2টা সূত্র প্রকাশিত হয়েছে 1800 কত সালে, 86 সালে। তাহলে এই যে 2টা সূত্র প্রকাশিত হয়েছে, এটা আবার প্রমাণিত হয়েছে কত সালে? এই 2টা সূত্র তো প্রকাশিত হয়েছে প্রথমে, তারপর আবার প্রমাণিত হয়েছে কত সালে, 1900 সালে। তার মানে ওনার মৃত্যুর প্রায় 16 বছর পর, ওনার মৃত্যুর প্রায় 16 বছর পর এই 2টা সূত্র কি করছে, প্রমাণিত হয়েছে। তার মানে আসলে ম্যান্ডেল যে কাজগুলো করছে সেই কাজগুলো উনি আসলে ওনার জীবন দশায় সেই কাজের সম্মানটা উনি পায় নাই, বাট সেই কাজের সম্মানটা না, অ্যাকচুয়ালি সেই কাজের ওনার ফলাফলটা উনি আসলে দেখে যেতে পারেন নাই। অ্যাকচুয়ালি সে ফলাফলটা দেখছে কে, এই যে 3জন বিজ্ঞানী, হুগো দা ব্রেস, কার্ল করেন্স, এরিক চ্যাসমার্ক, এই যে উনি, এই 3জন বিজ্ঞানী হচ্ছে আসলে এগুলো হচ্ছে লাকি। ওনারা হচ্ছে আসলে ওনারাই কি করছে, পরবর্তীতে ম্যান্ডেলের সূত্রটা কি করছে, ওনারাই পরে ম্যান্ডেলের সূত্রটাকে প্রমাণিত করছে, বা ম্যান্ডেলের যে সূত্র সঠিক সেটা আসলে প্রমাণ করছে। উনি কত সালে করছে, এটা হচ্ছে ওনার মৃত্যুর প্রায় 16 বছর পরে, 1900 সালে। তাহলে আমরা যদি দেখি, এটা হচ্ছে ম্যান্ডেল, গ্রেগর জোহান ম্যান্ডেল। উনি হচ্ছে বংশগতিবিদ্যার জনক। উনি দীর্ঘ 7 বছর কি করছে, দীর্ঘ 7 বছর 34 প্রকার মটরশুঁটি উদ্ভিদ নিয়ে গবেষণা করছে। এই মটরশুঁটি উদ্ভিদ নিয়ে গবেষণা করে আসলে উনি কি করছে, 2টি সূত্র আবিষ্কার করছে। এই সূত্রগুলো 1800 কত সালে, 1866 সালে খ্রিস্টাব্দ থেকে শুরু করে উনি পরবর্তীতে এটা 1886 সালে প্রকাশিত হয়েছে ওনার। আচ্ছা, তাহলে আমার আমরা একটু একটু দেখি, তাহলে পরেও বলা হয়। আচ্ছা, উনি আসলে এটা, হ্যাঁ আমার একটু ভুল হয়েছে আসলে এখানে। সেটা হচ্ছে 1886 সালে না, ওনারটা হচ্ছে 1866 সালে প্রকাশিত হয়েছে। আর এটা প্রমাণিত হয়েছে কত সালে, 1886 সালে। যে এই সূত্রটা প্রমাণিত হয়েছে 1886 সালে, আর প্রকাশিত হয়েছে কত সালে, 1866 সালে। ম্যান্ডেল তার সূত্রটা প্রকাশ করেন হচ্ছে 1866 সালে, আর এটা প্রমাণ করেন কত, 1886 সালে। তাহলে আমার একটু ছোট করে ভুল হয়েছে, তাহলে আপনার একটু ভুলটা একটু কষ্ট করে দেখবেন। আমার ছোট করে একটা ভুল হয়েছে সংজ্ঞাটা। তাহলে এখানে ম্যান্ডেল হচ্ছে, তাহলে যেই জিনিসটা আসলে প্রকাশ করছে সেটা হচ্ছে, দেখেন ম্যান্ডেল আমাদের সূত্রটা, দেখেন ম্যান্ডেল সূত্রটা হচ্ছে আঠারোশো 1866 সালে প্রকাশ করছে। তাহলে এটা 2 বছরটা কাটা, এটা হচ্ছে উনি 1866 সালে উনি সূত্রটা প্রকাশ করছে। আর এটা প্রমাণিত হচ্ছে কত সালে, আর 1900 সালে। মানে ওনার মৃত্যুর প্রায় 16 বছর পর সূত্রটা প্রমাণিত হয়েছে। আর এটা প্রমাণ করছে কে, এই 3জন বিজ্ঞানী। এগুলো এমসিকিউতে আসবে আমাদের, বহুপদী সমাপ্তি সূচক এমসিকিউ গুলো থেকে আসবে। এটা যেমন পরীক্ষায় দিয়ে দিবে কি, যে ম্যান্ডেলের সূত্র নিয়ে কাজ করেন নেই কোন বিজ্ঞানী, ম্যান্ডেলের সূত্র নিয়ে কাজ করেন নাই কোন বিজ্ঞানী। তাহলে এই 3টা নাম দিয়ে দিবে, এর সাথে চতুর্থ কোনো নাম দিয়ে দিবে, তখন আপনাকে আনসার বের করতে হবে। তাহলে 3টা নামই গুরুত্বপূর্ণ, আপনাকে দেখতে হবে। তাহলে দেখেন আমরা যেটা বলতেছিলাম সেটা হলো, ম্যান্ডেল দীর্ঘ 7 বছর গবেষণা করে উনি কি করছে, 1866 সালে, সেটা হচ্ছে উনি কি করছে, 1866 সালে 34 প্রকার মটরশুঁটির উদ্ভিদের উপর কি করছে, গবেষণা করে উনি কি করছে, 2টা সূত্র প্রকাশ করছে। এই সূত্রগুলো পরবর্তীতে 1900 সালে প্রমাণিত হয়েছে। ঠিক আছে, এরপরে যদি আমরা দেখি, এই 3জন বিজ্ঞানী হলো কি, এই 3জন বিজ্ঞানী হলো অ্যাকচুয়ালি লাকি। মানে ওনারাই পরবর্তীতে ম্যান্ডেলের সূত্রগুলো কি করছে, প্রমাণ করছে।
ঠিক আছে? তাহলে ম্যান্ডেলের মৃত্যুর প্রায় ১৬ বছর পর, তাহলে ম্যান্ডেল মৃত্যুবরণ করছে কত সালে? 1884 সালে। ওনার মৃত্যুর প্রায় ১৬ বছর পরে ১৯০০ সালে এই তিনজন বিজ্ঞানী হুগো দ্য ব্রিটস, তারপর হচ্ছে কার্ল করেন্স এন্ড এরিক কি বলা হবে চার্চমার্ক, ওনারা কি করছেন? ওনারা হলো এই তিনটা সূত্র ওনারা কি করছেন? প্রমাণ করছেন। এই দুইটা সূত্র প্রমাণ করছেন। ঠিক আছে? এই জন্য ১৯০০ সালকে মেলা হবে কি দেখেন, জিনতত্ত্বের দ্বিতীয় জন্মও বলা হয়। এগুলো পরীক্ষা আসবে না, এগুলো আমাদের জন্য দরকার নেই। আচ্ছা, এখন দেখেন আমরা যদি বলি পরবর্তী পয়েন্ট যেটা আমাদের জন্য আসে, সেটা হলো ম্যান্ডেল অ্যাকচুয়ালি মটরশুঁটি উদ্ভিদটাকে কেন বেছে নিছে? যে এই মটরশুঁটি উদ্ভিদটাকে বেছে নেওয়ার কারণ কি? অন্য কোনো উদ্ভিদকে বেছে না নিয়ে মটরশুঁটি উদ্ভিদকে বেছে নেওয়ার কতগুলো অ্যাকচুয়ালি কারণ আছে, বা কতগুলো যুক্তি দেখানো যায়। তাহলে হচ্ছে এটা হলো বিশুদ্ধ বাহুমূল জায়গা, এটা আমরা কিছুক্ষণ পর আলোচনা করবো, তখন আপনারা বুঝতে পারবেন। এক বর্ষজীবী, তাহলে ১ বছরের মধ্যে এটা ফল দিয়ে দিবে, বা ১ বছরের মধ্যে এটা কি করবে? ১ বছরের মধ্যে এটা প্রজনন সম্পন্ন করবে। ঠিক আছে? তারপর হচ্ছে কি করে ফুলগুলো আকারে বড় হয়। ফুলগুলো আকারে বড় হলে কি হবে? প্রজননের সুবিধা। ফুল যত আকারে বড় হবে প্রজনন করার জন্য তত সুবিধা হবে। তাহলে একাধিক সুস্পষ্ট তুলনামূলক বিপরীত বৈশিষ্ট্য পাওয়া যায়, তার মানে তাদের মধ্যে বৈশিষ্ট্যের পার্থক্য অনেক বেশি ছিল। তাহলে ফুলগুলোর মধ্যে বৈশিষ্ট্যের পার্থক্য অনেক বেশি ছিল, যার ফলে দুইটা ফুলের মিলন হলে বৈশিষ্ট্যের পরিবর্তনটা ইজিলি বোঝা যেত। আর ফুলগুলো উভয়লিঙ্গ ছিল, উভয়লিঙ্গ থাকার কারণে একই ফুলের বলা হবে শুক্রাণু ডিম্বাণুর মিলন সম্ভব হতো, যার ফলে মানে এটা হচ্ছে কি হয়, উভয় লিঙ্গ থাকলে এটা হচ্ছে ফুলগুলোতে বাহিরের যেই অনুপ্রবেশ, বাহিরের যে শুক্রাণু বা ডিম্বাণু এসে অন্য কোনো উদ্ভিদ বা অন্য কোনো প্রজাতির শুক্রাণু বা ডিম্বাণু এসে এদের সাথে মিলন সম্ভব ছিল না। আর বংশধর গুলো উর্বর, উর্বর মানে এই বংশধর গুলো নতুন করে কি হতো? বংশধর তৈরি করতো। আর এটা স্বপরাগী ছিল, মানে নিজেই উভয়লিঙ্গ এবং স্বপরাগী, নিজেকেই কি করবে? নিজের পরাগায়ন সম্পন্ন করবে, মানে নিজের শুক্রাণু নিজের ডিম্বাণুকে কি করবে? নিষিক্ত করবে। আর বহু প্রকরণের উপস্থিতি, এই যে বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন মানেই এলো বহু প্রকরণ, অনেকগুলো বৈশিষ্ট্য মানে অনেকগুলো প্রকরণ। কেমন? তাহলে এই কয়েকটা কারণেই ম্যান্ডেল কি করছে? ম্যান্ডেলে তার এই মটরশুঁটি উদ্ভিদটাকে বেছে নিছে। তাহলে দেখেন আমরা ম্যান্ডেলের মটরশুঁটি উদ্ভিদ বেছে নেওয়ার সব কারণগুলো যদি আমরা দেখি, এটা অতি দ্রুত বংশ বিস্তার করে, তার মানে ১ বর্ষজীবী। ঠিক আছে? তাহলে এরা অল্প সময়ে বংশানুক্রমে কয়েক পুরুষ পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব, তার মানে যদি অল্প সময়ে এরা কি করে? অল্প সময়ে এরা ফুল ফল দিবে, তাহলে এরা অল্প সময়ের মধ্যে এর মধ্যে ৭ বছর যদি গবেষণা করেন, তাহলে এটা কি পাওয়া যাবে? ৭টা প্রজন্ম পাওয়া যাবে। তারপর এটা গাছটা ছোট, তাহলে বাগানে বা টবে চাষ করা যায়। বিপরীতধর্মী বৈশিষ্ট্যের সমন্বয় ঘটানোর জন্য পরীক্ষা নিরীক্ষার সুযোগ থাকবে, তার মানে এটা তো অনেকগুলো বিপরীতধর্মী বৈশিষ্ট্য কি করা যায়? সমন্বয় ঘটানো যায়, যার ফলে এদের প্রকরণ বেশি হলে বৈশিষ্ট্য বেশি, বৈশিষ্ট্য বেশি হলে ইজিলি কি করা যায়? ইজিলি পার্থক্যগুলো পরিলক্ষিত হয়। তাহলে বংশ পরম্পরায় চরিত্রগত বৈশিষ্ট্য সম্পন্ন বিশুদ্ধ অপত্য উৎপাদনে সক্ষম হয়, মানে এদের যখন কি হয়? এদের যখন সংকরায়ন হয় তখন বিশুদ্ধ থাকে, মানে বাইরে থেকে কোনো কিছু আসে না, নিজেরাই কি করে? নিজেদের মধ্যে সংকরায়ন হয়, ফলে যেই সন্তানটা তৈরি হয় সেটা বিশুদ্ধ সন্তান তৈরি হয়। ঠিক আছে? ফুলটা উভয় লিঙ্গ, ঠিক আছে, এবং স্বপরাগী। এরপরে কি বলা হয়? অবাঞ্ছিত চরিত্র, যে ফুলগুলো স্বপরাগী হওয়ার বাহিরের কোনো অবাঞ্ছিত চরিত্র কি হয় না? মিশে যায় না। ফুলগুলো যখন স্বপরাগী হবে তখন বাহিরে থেকে কোনো বৈশিষ্ট্য আসবে না। এবং আয়ুষ্কাল স্বল্প হওয়ায় খুব দ্রুত সংকরায়নের ফলে কি করা যায়? লাভ করা যায়। তার মানে আমি যেটা বললাম, ৭ বছরে আপনি কি পাবেন? ৭টা প্রজন্ম পাবেন। তাহলে অনেকগুলো প্রজন্মের বৈশিষ্ট্য নিয়ে আপনি আলোচনা করতে পারবেন। তাহলে এই কয়েকটা জিনিস আপনারা দেখবেন কষ্ট করে, এগুলো দেখলেই হয়ে যাবে। এটা ২ নম্বর কোয়েশ্চেনে আসবেন, ম্যান্ডেল কেন মটরশুঁটি উদ্ভিদ বেছে নিলেন? এটা ২ নম্বর কোয়েশ্চেনে আসবে। তাহলে দেখেন এখানে লেখা আছে মটরশুঁটি উদ্ভিদ বেছে নেওয়ার কারণ, তাহলে উভয় লিঙ্গ। ঠিক আছে? ১ নম্বর পয়েন্ট। ২ নম্বর পয়েন্ট হচ্ছে আমরা যদি বলি ম্যান্ডেল মটরশুঁটি উদ্ভিদ বেছে নেওয়ার ২ নম্বর কারণ, ফুলের আকৃতি বড়, তাহলে পরাগায়ন কি হয়? সুবিধা হয়। এরপর হচ্ছে আমরা যদি বলি বহু প্রকরণ, মানে অনেকগুলো বিপরীত বৈশিষ্ট্য পাওয়া যায়। এই যে দেখেন এখানে এটা একটা কালার, এটা একটা কালার, এখানে আরেকটা কালার, তাহলে এই যে এখানে আরেকটা, তাহলে ম্যান্ডেলের কি হয়? অনেকগুলো বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন মটরশুঁটি উদ্ভিদ পাওয়া যায়। এরপরে হচ্ছে আমরা যদি বলি এটা হলো নিয়মিত বংশবৃদ্ধি করে। এরপরে যদি বলা হয় তাহলে কি? এরা হচ্ছে ১ বর্ষজীবী, মানে বছর বছর কি হয়? বংশবৃদ্ধি করে। এরপর হচ্ছে কি আমরা যদি বলা হয় এটা হচ্ছে বাগানে বা টবে চাষ করা যায়। তাহলে এই জিনিসগুলো আপনারা দেখবেন। এখন আসেন আমাদের মেন্ডেলের আসলে কতিপয় সূত্রগুলাই হচ্ছে, আমরা যদি বলি মেন্ডেলের কতিপয় শব্দ, মানে মেন্ডেল যে শব্দগুলো ব্যবহার করছে সেগুলো যদি আমি আপনাদেরকে বলি। মেন্ডেল হচ্ছে প্রথমে একটা ওয়ার্ড ব্যবহার করছে, সেটা হলো
সংকর, অথবা এটাকে বলা হয় হাইব্রিড। জিনিসটা হচ্ছে, আমি আপনাদেরকে একটু ব্যাখ্যা করি। মনে করেন আমরা যদি বলি অস্ট্রেলিয়া থেকে একটা গরু আনছে, এটা মনে করেন অস্ট্রেলিয়া থেকে একটা গরু, যে গরু আসলে 40 কেজি দুধ দেয় প্রতিদিন। এখন আমাদের যেটা বাংলাদেশে যেটা গরু, ঠিক আছে, বাংলাদেশের গরু দুধ দেয় মাত্র 2 কেজি। 2 কেজির বেশি দুধ বাংলাদেশের গরু দিবেই না। তাহলে অস্ট্রেলিয়ান গরু যেগুলো, সেগুলো তো 40 কেজি দুধ দেয়। আবার আপনি মনে করেন নিউজিল্যান্ড থেকে কোনো গরু আনলেন, যেটার ওজন হয় 10 মণ, 5 মণ, ঠিক আছে, আপনার যদি বলা হয় 10 মণ ওজন হয়, বাংলাদেশি গরুর ওজন হবে সর্বোচ্চ 4 মণ অথবা 5 মণ। তাহলে বাংলাদেশে একটা গরু যখন আপনি পালবেন, তখন হচ্ছে তার দুধ দেওয়ার ক্ষমতাও বেশি কম, তার ওজনও কম, ঠিক আছে। আপনি যখন অস্ট্রেলিয়ান গরু পালবেন, তার দুধ দেওয়ার ক্ষমতাও বেশি, তার চেয়ে বড় হবেও বেশি। তাহলে আপনার লাভবান কি? অস্ট্রেলিয়ান গরু। কিন্তু আপনি যদি মজার দিক থেকে চিন্তা করেন, তাহলে অস্ট্রেলিয়ান গরুর কি হবে না, খাওয়া মানে ওই দুধ অথবা মাংস দুইটাই কি হবে না, ওইরকম মজা হবে না। এখন আপনি যদি এমন করেন যে নিউজিল্যান্ডের গরু, বাংলাদেশের গরু, দুইটা গরুর মধ্যে মিলন ঘটান, তাহলে নতুন একটা গরু তৈরি করলেন, যেটার কিছু বৈশিষ্ট্য নিউজিল্যান্ডের গরুর সাথে, কিছু বৈশিষ্ট্য বাংলাদেশি গরুর মতো। আবার অস্ট্রেলিয়ান গরু, বাংলাদেশি গরু, দুইটা বৈশিষ্ট্য, দুইটা গরু আপনি কি করলেন, দুইটা গরু আপনি মিলন কি করলেন, সংকরায়ন ঘটালেন বা দুইটা গরুর মিলন ঘটালেন। তাহলে নতুন যে গরুটা তৈরি হলো, সেটার কিছু বৈশিষ্ট্য অস্ট্রেলিয়ান গরুর মতো, কিছু বৈশিষ্ট্য বাংলাদেশি গরুর মতো। আমার কথা বুঝতে পারছেন? তাহলে দেখেন, তাহলে এই যে নতুন যেই গরুটা তৈরি হলো, সেই গরুটা পিওরলি অস্ট্রেলিয়ার বৈশিষ্ট্য নাই, পিওরলি বাংলাদেশি বৈশিষ্ট্য নাই, সেজন্য এই গরুটাকে বলা হবে হাইব্রিড গরু, অথবা এই গরুটাকে বলা হবে সংকর গরু। তাহলে সংকর মানে কি? যখন দুইটা বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীব কি হবে, মিলন ঘটবে, তখন নতুন যে জীব তৈরি হবে সেটাকে বলা হবে সংকর জীব। মনে করেন আমি আপনাকে আরেকটু দেখাই, আরেকটা জিনিস দেখাই আপনাকে। এই যে এখানে একটা চিত্র আছে, দেখেন, দেখেন এই যে এটা হলো কালো, এটা হলো সাদা। তাহলে কালো এবং সাদা, তাহলে এটা হলো কালো, দেখেন, লম্বা লোম, এটা সাদা খাটো লোম। তাহলে এই কালো লম্বা লোম, সাদা খাটো লোম, এই দুইটা যখন কি হলো, এটা কালো, এটা একটা বৈশিষ্ট্য, আর এটা সাদা, এটা একটা বৈশিষ্ট্য। এই যে দুইটা বৈশিষ্ট্য যখন মিলন ঘটলো, তখন যে জীবটা তৈরি হবে, এটাকে বলা হবে কি, দুইটা বৈশিষ্ট্য যখন মিলিত হবে, তখন যে জীবটা তৈরি হবে এটাকে বলা হবে সংকর জীব, অথবা কি, অথবা হাইব্রিড। তাহলে দুইটা বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীব যখন মিলিত হবে, তখন নতুন জীব তৈরি হবে, সেটাকে বলা হবে সংকর জীব অথবা হাইব্রিড। তাহলে দেখেন, দুইটি বিপরীত, বিশুদ্ধ হতে হবে, দুইটি বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন বিশুদ্ধ জীবের মধ্যে প্রজননে সৃষ্ট সন্তানদের কি বলা হবে, সংকর জীব। তাহলে বিশুদ্ধ কালো, বিশুদ্ধ সাদা, এই দুইটার মধ্যে প্রজননের ফলে নতুন যে সন্তান তৈরি হলো, সেটাকে বলা হবে সংকর জীব। তাহলে এটা হলো বিশুদ্ধ কালো, এটা হলো বিশুদ্ধ সাদা। তাহলে বিশুদ্ধ কালো, বিশুদ্ধ সাদা বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে যে সংকরায়ন হলো, তখন যে নতুন সন্তান তৈরি হলো, এটাকে কি বলা হবে, এটাকে বলা হবে সংকর জীব। দুইটি বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন বিশুদ্ধ জীবের মধ্যে প্রজননে সৃষ্ট সন্তানদের আমরা কি বলবো, সংকর জীব বলবো। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি যদি আরেকটু ব্যাখ্যা করি আপনাকে, দেখেন, মনে করেন আমরা যদি বলি লম্বা মটরশুঁটি, লম্বা, দেখেন, লম্বা মটরশুঁটি এবং খাটো মটরশুঁটি, খাটো মটরশুঁটি। তাহলে এই দুইটার মিলনের ফলে যে নতুন মটরশুঁটি গাছ তৈরি হবে, নতুন যে গাছ তৈরি হবে, সেই গাছটাকে বলা হবে সংকর গাছ। তাহলে দুইটা বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের যখন মিলন হবে, তখন নতুন যে জীব তৈরি হবে, সেটাকে আমরা কি বলবো, সংকর জীব। ঠিক আছে, আমরা এরপরে যদি আসি আপনাদের হোমোলোগাস ক্রোমোজোম, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আসলে। হোমোলোগাস ক্রোমোজোম, এটা বোঝাও খুব টাফ একটা জিনিস, এটা আসলে সচরাচর আমরা ওভাবে উপলব্ধি করতে পারি না, আমরা শুধু দেখাই আসলে হোমোলোগাস ক্রোমোজোমটা অ্যাকচুয়ালি কাকে বলে। দেখেন, এটা আসলে যদি আমরা বলি, এই কালোটা এটা হলো বাবার, এই যেটা মনে করেন এটা হলো বাবার ক্রোমোজোম। তাহলে এই হলো বাবার 23টা ক্রোমোজোমের অ্যারেঞ্জমেন্ট। বাবা থেকে যে শুক্রাণু আসবে না, বাবা থেকে শুক্রাণু, আর মা থেকে কি আসবে, ডিম্বাণু।
তাহলে বাবা থেকে যে শুক্রাণু আসবে সেই শুক্রাণুর 23টা ক্রোমোজোম হলো এটা। বাবা থেকে যে শুক্রাণু আসবে সেই শুক্রাণুতে ক্রোমোজোম কয়টা? 23টা। মা থেকে যে ডিম্বাণু আসবে সেই ডিম্বাণুতে ক্রোমোজোম কয়টা? 46টা। তাহলে বাবা থেকে শুক্রাণু যে 23টা আসবে সেটার মধ্যে কি আছে? ক্রোমোজোম। তাহলে 1 থেকে 23 নাম্বার পর্যন্ত ক্রোমোজোম গুলো এভাবে সজ্জিত থাকে। তাহলে এটা কার ক্রোমোজোম? এটা বাবার ক্রোমোজোম। এখন আপনি যখন এটাকে সন্তান আকারে দেখবেন, এই সন্তান যদি বলেন, আপনি যদি এই মার ক্রোমোজোম গুলো তার পাশে দিয়ে দেন, তাহলে দেখেন এই যে এটা হলো, মনে করেন এখানে আপনি একটা কি করলেন, এটা একটা মার ক্রোমোজোম আঁকলেন। দেখেন এই যে এই জায়গায় আপনি একটা মার ক্রোমোজোম আঁকলেন। আমার কথা বুঝছেন? তাহলে এই যে বাবার ক্রোমোজোমের পাশে কে থাকে? মার ক্রোমোজোম থাকে। তাহলে এটা হলো মার 1 নাম্বার ক্রোমোজোম। একইভাবে মার 2 নাম্বার এখানে থাকবে, মার 3 নাম্বার এখানে থাকবে, এরকম করতে করতে এই মা এবং বাবার ক্রোমোজোম গুলো পাশাপাশি অবস্থান করে। ঠিক আছে? যদি বাবা থেকে এক্স ক্রোমোজোম আসে, মা থেকেও এক্স ক্রোমোজোম আসবে, সন্তানটা হয় মেয়ে। যদি বাবা থেকে ওয়াই ক্রোমোজোম আসে, মা থেকে এক্স ক্রোমোজোম আসে, সন্তানটা হয় কি? ছেলে। তাহলে আমরা যদি বলি এটা হলো, এটা পরের কথা আমাদের, আপাতত আমরা যদি বলি তাহলে এটা হচ্ছে কি, তাহলে বাবা এবং মায়ের ক্রোমোজোম গুলো কি থাকে? জোড়ায় জোড়ায় থাকে। তাহলে বাবার 1 নাম্বার ক্রোমোজোমের সাথে কে থাকে? মার 1 নাম্বার ক্রোমোজোম থাকে। বাবার 23 নাম্বারের সাথে কে থাকে? মার 23 নাম্বার থাকে। বাবার 6 নাম্বারের সাথে কে থাকে? মায়ের 6 নাম্বার ক্রোমোজোম থাকে। তাহলে এই যে বাবা এবং মায়ের ক্রোমোজোম গুলো যখন জোড়ায় জোড়ায় থাকে, তখন আসলে এগুলো একই আকার এবং আকৃতির হয়। কেমন? বাবা এবং মায়ের ক্রোমোজোম গুলো যখন জোড়ায় জোড়ায় থাকে, তখন এগুলো একই আকার এবং একই কি হয়? আকৃতির হয়। আমরা যদি দেখি, দেখেন এই যে এই কালারটা যদি আমরা বাবা বলি, এই কালারটা আমরা মা। তাহলে এই বাবার এই ক্রোমোজোমের যে আকার, এই মায়ের এই ক্রোমোজোমের সেম আকার। বাবার এই ক্রোমোজোম যেই জিন বহন করে, মায়ের এই ক্রোমোজোম গুলো সেম জিন বহন করে। তাহলে বাবা এবং মায়ের ক্রোমোজোম যেগুলো আছে, সেগুলো যখন একই আকারের হবে, একই আকৃতির হবে এবং একই রকম বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে, তখন তাকে বলা হবে হোমোলোগাস ক্রোমোজোম। আপনি একটু খেয়াল করেন, এই যে এটা বাবা মায়ের 1 নাম্বার ক্রোমোজোম, আর এটা বাবা মায়ের 8 নাম্বার ক্রোমোজোম। তাহলে আপনি যদি বাবার 8 নাম্বার ক্রোমোজোমের সাথে মার 8 নাম্বার ক্রোমোজোমটা মিলান, তাহলে দেখেন এইটা মনে করেন আপনি বাবার 8 নাম্বার ক্রোমোজোম, বাবার 1 নাম্বার ক্রোমোজোম, সরি, এটা মনে করেন বাবার 1 নাম্বার ক্রোমোজোম, আর এখান থেকে আপনি মায়ের 8 নাম্বার ক্রোমোজোমটা নিলেন। তাহলে দেখেন এটা হলো মায়ের 8 নাম্বার ক্রোমোজোম। হ্যাঁ, তাহলে এটা হলো মায়ের 8 নাম্বার ক্রোমোজোম। তাহলে আপনি যদি বলেন বাবার 8 নাম্বার ক্রোমোজোম এবং মায়ের 8 নাম্বার ক্রোমোজোমের মধ্যে কিন্তু কি আছে? পার্থক্য আছে। বাবার 8 নাম্বার ক্রোমোজোম এবং মায়ের 1 নাম্বার ক্রোমোজোমের মধ্যে কি আছে? পার্থক্য আছে। কি পার্থক্য? আমি আপনাকে আবার দেখাচ্ছি। তাহলে দেখেন এটা হলো বাবার মনে করেন 1 নাম্বার ক্রোমোজোম। তাহলে এই যে এই জিনিসটা হলো মায়ের 8 নাম্বার ক্রোমোজোম। তাহলে মায়ের 8 নাম্বার ক্রোমোজোম আর বাবার 1 নাম্বার ক্রোমোজোম দেখেন, তাহলে বাবার 1 নাম্বার ক্রোমোজোমের যে আকার, মায়ের 8 নাম্বার ক্রোমোজোমের আকার সেম না। ঠিক আছে? তাহলে বাবার 1 নাম্বার ক্রোমোজোমে যে জিন থাকবে, মায়ের 8 নাম্বার ক্রোমোজোমে সেম জিন থাকবে না। বাবার 1 নাম্বার ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের অবস্থান যে জায়গায়, মায়ের 8 নাম্বার ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অবস্থা কি সেম? তাহলে আমরা যদি বলি, দেখেন ক্রোমোজোম গুলো জোড়ায় জোড়ায় থাকে। ক্রোমোজোম গুলো কি থাকে? জোড়ায় জোড়ায় থাকে। তাহলে এই ক্রোমোজোম জোড়গুলো যদি এরকম হয়, বাবা এবং মায়ের ক্রোমোজোম জোড়া যদি দেখতে একই রকম হয়, তারা যদি একই ধরনের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, তারা যদি একই প্রকৃতির হয়, তখন তাকে বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম। তাহলে দেখেন এই দুটা ক্রোমোজোম হুবহু একই রকম, তারা একই ধরনের জিন বহন করে এবং তারা একই বৈশিষ্ট্য প্রকাশ করে, সেজন্য একে বলা হবে হোমোলোগাস ক্রোমোজোম। হোমোলোগাস ক্রোমোজোম কাকে বলে? ডিপ্লয়েড জীবে আকার, আকৃতি, প্রকৃতি এবং সেন্ট্রোমিয়ারের অবস্থান এবং সংখ্যা প্রভৃতি দিক থেকে দুইটি ক্রোমোজোম যখন একই রকম হয়, তখন ক্রোমোজোম দুটাকে হোমোলোগাস ক্রোমোজোম বলে। আমরা চাইলে আরো সোজা করে বলতে পারি, তাহলে কি হবে? ডিপ্লয়েড জীবে বাবা এবং মায়ের ক্রোমোজোমের আকার, আকৃতি, প্রকৃতি এবং একই রকম বৈশিষ্ট্য নির্ধারণকারী হলে সেই ক্রোমোজোম দ্বয়কে আমরা কি বলবো? হোমোলোগাস ক্রোমোজোম। তাহলে বাবা এবং মায়ের ক্রোমোজোম গুলো যদি একই আকারের হয়, একই আকৃতির হয়, একই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, সেটাকে আমরা কি বলবো? হোমোলোগাস ক্রোমোজোম। ঠিক আছে? তাহলে এটা আমাদের একটু জানতে হবে, হোমোলোগাস ক্রোমোজোম কাকে বলে।
এখন আসেন আপনার হ্যাপ্লয়েড জীব কাকে বলে, ডিপ্লয়েড জীব কাকে বলে। হ্যাপ্লয়েড মানে হচ্ছে আসলে এই যে আপনার, আমরা যদি বলি এখানে দেখেন হ্যাপ্লয়েড বলতে আসলে কি বোঝানো হয়। দেখেন এখানে এখানে আসলে দেখেন এই যে বাবার 1 নাম্বার ক্রোমোজোম, এখানে যদি আমরা যদি দেখাই, তাহলে এটা আমরা মনে করলাম এখানে এই যে এটা হলো মা, আর এই যে এটা হলো বাবা। তাহলে দেখেন এখানে বাবার 1 নাম্বার ক্রোমোজোম, মার 1 নাম্বার ক্রোমোজোম দুইটাই আছে, তাহলে এটা হলো মার 1 নাম্বার ক্রোমোজোম, এই যে এটা হলো মার, এটা হলো বাবার। তাহলে এখানে এক জোড়া ক্রোমোজোম আছে, কিন্তু এখানে কয়টা ক্রোমোজোম, একটা ক্রোমোজোম। ঠিক আছে, যদি এরকম ক্রোমোজোম গুলো জোড়ায় জোড়ায় থাকে, তাহলে আমাদের মোট ক্রোমোজোম হয় কত, 46টা। আর ক্রোমোজোম যদি একটা একটা থাকে, আমাদের মোট ক্রোমোজোম হয় কয়টা, 23টা। যদি ক্রোমোজোম 46টা হয়, তখন সেটাকে আমরা কি বলি, দেহকোষ। আর ক্রোমোজোম যদি 23টা হয়, সেটাকে আমরা কি বলি, জনন কোষ। তার মানে ক্রোমোজোম 23টা আমরা কোথায় পাবো, হয় শুক্রাণু, না হয় কোথায়, না হয় ডিম্বাণু। ঠিক আছে, তাহলে শুক্রাণুতে 23টা ক্রোমোজোম কার, বাবার। ডিম্বাণুতে 23টা ক্রোমোজোম কার, মা। কিন্তু দেহকোষে, দেহকোষে ক্রোমোজোম কয়টা, 46টা। এর মধ্যে 23টা কার, বাবা। আর বাকি 23টা কার, বাকি 23টা মা। তাহলে মা এবং বাবার 23টা 23টা কি হবে, ক্রোমোজোম মিলিত হয়ে যখন তৈরি হবে, তখন এটা হলো সন্তানের ক্রোমোজোম। যদি এরকম কি হবে, যদি বাবা এবং মায়ের ক্রোমোজোম দুটা মিলিত হয়, ফলে সন্তানে যদি ক্রোমোজোম গুলো জোড়ায় জোড়ায় থাকে, তখন তাকে বলা হয় ডিপ্লয়েড। আর যদি এরকম একটা একটা থাকে, তখন তাকে বলা হয় কি, হ্যাপ্লয়েড। তাহলে হ্যাপ্লয়েড মানে হলো এক সেট ক্রোমোজোম। এখানে কয় সেট ক্রোমোজোম আছে, এক সেট। এখানে কয় সেট আছে, 2 সেট। এখানে কয় সেট আছে, 2 সেট। এক সেট কার, মা, আর এক সেট কার, বাবার। তাহলে এখানে যদি এটা যদি এখানে এই যে এই কালারটা যদি আপনি বাবার বলেন, তাহলে এই কালারটা কার বলবেন, মার বলবেন। না, আপনি যেটা ইচ্ছা বলেন, সমস্যা নেই। তাহলে আমার কথা হচ্ছে, এখানে 2 সেট ক্রোমোজোম আছে। একটা সেট বাবা থেকে আসছে, আর একটা সেট কোত্থেকে আসছে, মা থেকে আসছে। তাহলে এখানে হলো 2 সেট ক্রোমোজোম। তাহলে যেই কোষে, যে সকল কোষের নিউক্লিয়াসে 2 সেট ক্রোমোজোম থাকে, তাকে বলা হবে ডিপ্লয়েড কোষ। ডি মানে 2। তাহলে যেই সকল কোষের নিউক্লিয়াসে 2 সেট ক্রোমোজোম, তাকে বলা হবে ডিপ্লয়েড কোষ। আর যে সকল কোষের নিউক্লিয়াসে এক সেট ক্রোমোজোম, তাকে বলা হবে কি, হ্যাপ্লয়েড কোষ। তাহলে শুক্রাণু এমন ডিম্বাণু কি, হ্যাপ্লয়েড কোষ। তাহলে যে সকল কোষের নিউক্লিয়াসে এক সেট ক্রোমোজোম থাকে, তাকে বলা হবে কি, হ্যাপ্লয়েড কোষ। তাহলে শুক্রাণু ডিম্বাণুতে কয় সেট ক্রোমোজোম, এক সেট ক্রোমোজোম, সেজন্য কি কি বলা হবে, হ্যাপ্লয়েড কোষ। এখন আসেন আমাদের একটা ওয়ার্ড আছে, সেটা হলো জিনোম। জিনোম বলে একটা ওয়ার্ড আছে। জিনোম অ্যাকচুয়ালি কি, জিনোমটাকে আমরা যদি বলি, এই যে হ্যাপ্লয়েড কোষে কয় সেট ক্রোমোজোম থাকে, এক সেট ক্রোমোজোম। আর এই এক সেট ক্রোমোজোমে যত জিন থাকে, যত জিন বা যত বৈশিষ্ট্য থাকে, তাদেরকে সমষ্টিগতভাবে বলা হবে জিনোম। তাহলে হ্যাপ্লয়েড কোষে যত জিন বা যত বৈশিষ্ট্য থাকে, তাদেরকে সমষ্টিগতভাবে কি বলা হবে, জিনোম বলা হবে। মনে করেন এই হ্যাপ্লয়েড, এই যে হ্যাপ্লয়েড যে কোষটা আছে, মনে করেন আমরা যদি বলি এখানে, দেখেন মনে করেন এই যে হ্যাপ্লয়েড কোষটা আছে, মনে করেন আর কি, আমরা যদি আমাদের সুবিধার্থে বলি, এই যে হ্যাপ্লয়েড কোষ যেটা আছে, এই যে হ্যাপ্লয়েড কোষ, এই হ্যাপ্লয়েড কোষে মনে করেন কি আছে, এই হ্যাপ্লয়েড কোষে মনে করেন কি আছে, 1000 জিন আছে। তাহলে এই 1000 জিনকে একত্রে কি বলা হবে, 1000 জিনকে একত্রে জিনোম বলা হবে। জিনোম মানে কি, হ্যাপ্লয়েড কোষে অবস্থিত এক সেট, কি বলা হবে, এক সেট হ্যাপ্লয়েড কোষে অবস্থিত এক সেট জিন, বলা এক সেট ক্রোমোজোমে, হ্যাপ্লয়েড কোষে অবস্থিত এক সেট ক্রোমোজোমে জিনের সমষ্টিকে কি বলা হয়, জিনোম বলা হয়। ঠিক আছে, তাহলে হ্যাপ্লয়েড কোষে অবস্থিত এক সেট ক্রোমোজোমে জিনের সমষ্টিকে আমরা কি বলবো, জিনোম। ডিপ্লয়েড কোষে অবস্থিত এক সেট ক্রোমোজোমে জিনের সমষ্টিকে কি বলা হবে, জিনোম। তাহলে ডিপ্লয়েড কোষে আমরা কি পাবো, 2 সেট জিনোম পাবো। কেন, ডিপ্লয়েড কোষে কয় সেট ক্রোমোজোম আছে, 2 সেট ক্রোমোজোম আছে, সেজন্য আমরা জিনোম কয়টা পাবো, 2 সেট জিনোম পাবো। হ্যাপ্লয়েড কোষে কয় সেট ক্রোমোজোম আছে, এক সেট ক্রোমোজোম, সেজন্য হ্যাপ্লয়েড কোষে জিনোম কয়টা পাবো, এক সেট জিনোম পাবো। তাহলে জিনোম কাকে বলে, হ্যাপ্লয়েড কোষে অবস্থিত এক সেট বলা হবে ক্রোমোজোমে জিনের সমষ্টিকে কি বলা হবে, জিনোম। তাহলে এটা হলো হ্যাপ্লয়েড কোষ, এক সেট ক্রোমোজোম। এটা হলো ডিপ্লয়েড কোষ, কয় সেট ক্রোমোজোম, 2 সেট ক্রোমোজোম। তাহলে হ্যাপ্লয়েড কোষে অবস্থিত এক সেট ক্রোমোজোমকে বলা হবে কি, জিনোম। তাহলে হ্যাপ্লয়েড কোষে অবস্থিত, এই যে এটা, এই যে হ্যাপ্লয়েড কোষে অবস্থিত এক সেট কোষে, হ্যাপ্লয়েড কোষে অবস্থিত এক সেট ক্রোমোজোমে জিনের সমষ্টিকে কি বলা হবে, জিনোম। তাহলে হ্যাপ্লয়েড জীবে কোষের
জিন বা বংশগতি তত্ত্বের সমষ্টিকে কি বলা হয়? জিন। তাহলে হ্যাপ্লয়েড কোষে অবস্থিত জিনের সমষ্টিকে কি বলা হবে? জিনোম। অথবা হ্যাপ্লয়েড কোষে এক সেট ক্রোমোজোমে অবস্থিত জিনের সমষ্টিকে কি বলা হবে? জিনোম বলা হবে। তাহলে এই জিনিসটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। এবার আসেন ক্রোমোজোমের লোকাস। লোকাস কাকে বলে? তো এই জিনিসটা অ্যাকচুয়ালি আমাদের হালকা করে জানা দরকার আছে। দেখেন, আমরা যদি বলি, বোঝার চেষ্টা করবেন। তাহলে এই জিনিসটা হলো মনে করেন ক্রোমোজোম। তাহলে এটা হলো ক্রোমোজোম, এটা হলো ক্রোমোজোম, একটা বাবা থেকে আসছে, একটা মা থেকে আসছে। আর এই ক্রোমোজোমে কি আছে? এই ক্রোমোজোমে মনে করেন এই যে এই ডিএনএটা আছে, ঠিক আছে? এই ক্রোমোজোমে মনে করেন এই ডিএনএটা এখানে আছে। তাহলে এখন এই ডিএনএ তে আপনি মনে করেন 3টা জিন আছে। তাহলে এখানে একটা জিন আছে, মনে করেন এই যে এই ডিএনএ তে এতটুকু পর্যন্ত একটা জিন, তাহলে এটা হলো জিন 1। এরপর আচ্ছা, মনে করেন আমরা 3টা না বলে আমরা 2টা বলি। এই ক্রোমোজোম মনে করি এখানে একটা জিন আছে, এটা হলো জিন 2, ঠিক আছে? তাহলে মাঝখানেরটা তো জিন না, তাহলে এটা কি? এটা জিনবিহীন, এটা জিনবিহীন। তাহলে এখানে বংশগতির বৈশিষ্ট্য নাই। তো এটা আমরা পরে আলোচনা করবো। তাহলে দেখেন, আমরা যদি বলি, তাহলে এই ক্রোমোজোমের যদি এই জায়গায় জিন অবস্থান করে, ক্রোমোজোমের কোন জায়গায় জিন অবস্থান করলো? এই জায়গায়। ক্রোমোজোমের কোন জায়গায় জিন অবস্থান করলো? এই জায়গায়। তাহলে ক্রোমোজোমের যেই জায়গায় জিন অবস্থান করে সেটাকে বলা হয় কি? লোকাস। তাহলে এটা হলো জিন 1, এটা হলো জিন 1, এটা হলো জিন 2। তাহলে আমরা বললাম ক্রোমোজোমের মধ্যে যে ডিএনএটা আছে, ওই ডিএনএতে জিন কয়টা আছে? 2টা। আমাদের বলার সুবিধার্থে বা আমরা বর্ণনার সুবিধার্থে বললাম। এই 2টা জিন ক্রোমোজোমের যে জায়গায় অবস্থান করবে সেটাকে কি বলা হবে? লোকাস। তাহলে ক্রোমোজোমের মধ্যে তো ডিএনএ পাওয়া যাবে। তাহলে ক্রোমোজোমের মধ্যে কি শুধু ডিএনএ পাওয়া যাবে? না। ক্রোমোজোমের মধ্যে ডিএনএ কত পার্সেন্ট? 45%। ক্রোমোজোমের মধ্যে ডিএনএ হচ্ছে 45%। আর প্রোটিন কত পার্সেন্ট? প্রোটিন হলো 55%। তাহলে এই ক্রোমোজোমের 45% যে ডিএনএ আছে সেই ডিএনএ এর মধ্যে জিন পাওয়া যাবে। তাহলে ক্রোমোজোমের যে জায়গায় জিন অবস্থান করে তাকে কি বলা হবে? লোকাস বলা হবে। তাহলে লোকাস কাকে বলে? ক্রোমোজোমের যেই জায়গায় জিন অবস্থান করে তাকে ওই জিনের কি বলা হয়? লোকাস বলা হয়। ক্রোমোজোমের যে জায়গায় জিন অবস্থান করে তাকে ওই জিনের কি বলা হয়? লোকাস। তাহলে এই যে এটা হলো হেয়ার কালার জিনের লোকাস, এই যে এটা। আর এটা হলো কি? আই কালার জিনের লোকাস। লোকাস কি? তাহলে ক্রোমোজোমে যে জায়গায় জিন অবস্থান করে ওই জায়গাকে কি বলা হয়? লোকাস বলা হয়। এখন আমাদের আসলে কিছু জিনিস জানতে হবে। দেখেন, আমরা যদি বলি, এখানে মনে রাখতে হবে একটি বৈশিষ্ট্য, দেখেন একটি বৈশিষ্ট্য প্রকাশের জন্য, একটি বৈশিষ্ট্য প্রকাশের জন্য 2টি জিন দায়ী। ঠিক আছে? আসলে জিনিসটা একটু আপনাকে বুঝাই বলি। আমি মনে করি এটা হলো মার ক্রোমোজোম, এটা হলো বাবার ক্রোমোজোম। তাহলে মার ক্রোমোজোমে একটা জিন আছে, বাবার ক্রোমোজোমে একটা জিন আছে। তাহলে এই যে, তাহলে এই 2টা জিন মিলে কি করে? এই যে 2টা জিন, এই যে এই 2টা জিন, এই যে এখানে লাল নীল, এই 2টা জিন মিলে একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে। তাহলে এরকম বাবা থেকে আসবে 23টা, মা থেকে আসবে 23টা। তাহলে এই 23টা ক্রোমোজোমে কি হবে? জিনগুলো কি করে? জোড়ায় জোড়ায় অবস্থান করে। জিনগুলো কি হবে? জোড়ায় জোড়ায় অবস্থান করবে, কারণ মা থেকে 23টা আসবে, বাবা থেকে 23টা আসবে। তাহলে এই যে জিনগুলো যে জোড়ায় জোড়ায় অবস্থান করতেছে, এই যে জোড়ায় জোড়ায় যেই জায়গায় অবস্থান করে ওই জায়গাটাকে বলা হয় লোকাস। আর একটা লোকাসে কয়টা জিন পাওয়া যায় আমি যদি বলি, তাহলে এখন বলুন তো, একটি লোকাসে কয়টি জিন থাকে? একটি লোকাসে 2টি জিন থাকে। কয়টি জিন থাকে? 2টি জিন থাকে। তাহলে আমি যদি বলি যে এটা যদি হয়, দেখেন এটা যদি হয় খাটো বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন, এটা হবে কি? লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন। ঠিক আছে?
আচ্ছা, আমরা এভাবে না বলি, আমরা আমরা বলি যে এইটা একটা জিন, এটা আরেকটা জিন। তাহলে একই লুকাসে কয়টা জিন থাকে? দুইটা জিন থাকে। এই দুইটা জিনকে পরস্পরের কি বলা হয়? এলিল বলা হয়। তাহলে আমরা একটু জিনিসটা ব্যাখ্যা করার চেষ্টা করি। তাহলে আমরা যদি বলি একটি বৈশিষ্ট্য প্রকাশের জন্য কয়টি জিন দায়ী? একটি বৈশিষ্ট্য প্রকাশের এক- একটি বৈশিষ্ট্য প্রকাশের জন্য কয়টি জিন দায়ী? একটি বৈশিষ্ট্য প্রকাশের জন্য দুইটি জিন দায়ী। একটি বৈশিষ্ট্য প্রকাশের জন্য দুইটি জিন দায়ী। তাহলে একটি লোকাসে কয়টি জিন থাকে? একটি লোকাসে, সেজন্য আমরা বলবো কি, একটি লোকাসে দুইটি কি থাকে? জিন থাকে। একটা কার থেকে আসে? বাবা থেকে। আরেকটা কোথা থেকে আসে? মা থেকে। তাহলে আমরা মনে করলাম, দেখেন, আমরা মনে করলাম মটরশুঁটি উদ্ভিদের মটরশুঁটি উদ্ভিদের লম্বা হওয়ার জন্য দায়ী জিন, লম্বা হওয়ার জন্য দায়ী জিন হলো কি? ক্যাপিটাল টি। আর মটরশুঁটি উদ্ভিদের খাটো হওয়ার জন্য দায়ী জিন আমরা মনে করলাম স্মল টি। ঠিক আছে? তাহলে আমরা এই জায়গায় একটা মটরশুঁটি উদ্ভিদের ক্রোমোজোম আঁকলাম। তাহলে দেখেন, এই জায়গায় মটরশুঁটি উদ্ভিদের একটা ক্রোমোজোম আঁকলাম। তাহলে এখানে একটা কোত্থেকে আসছে? বাবা থেকে আসছে। আরেকটা কোত্থেকে আসছে? মা থেকে। তাহলে এটা কি? বাবা। এটা কি? মা। তাহলে মা থেকে একটা আসছে, বাবা থেকে একটা আসছে। তাহলে মা থেকে যেই ক্রোমোজোম আসছে, বাবা থেকে যেই ক্রোমোজোম আসছে, সেই ক্রোমোজোমের যেই জায়গায় জিন অবস্থান করে সেটাকে কি বলা হয়? লোকাস। তাহলে এটাকে কি বলবো আমরা? এটাকে আমরা বলবো লোকাস। তাহলে এই একটা লোকাসে কয়টা জিন আছে? দুইটা জিন। এই দুইটা জিন মিলে কি বৈশিষ্ট্য প্রকাশ করে? লম্বা বৈশিষ্ট্য প্রকাশ করে। কোন বৈশিষ্ট্য? লম্বা বৈশিষ্ট্য। তাহলে আমরা যদি বলি একই লোকাসে অবস্থিত দুইটি জিনকে পরস্পরের কি বলা হয়? এলিল বলা হয়। তাহলে হোমোলোগাস ক্রোমোজোম, এটা হলো হোমোলোগাস ক্রোমোজোম। তাহলে জীবের একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী হোমোলোগাস ক্রোমোজোমের একটি নির্দিষ্ট কেন্দ্র বা লোকাসে অবস্থিত এক জোড়া জিনের একটিকে অপরটির কি বলা হয়? এলিল বলা হয়। তাহলে একটি লোকাসে অবস্থিত জিন দ্বয়কে একটি আরেকটির কি বলা হবে? এলিল বলা হবে। তাহলে এখানে এই ক্যাপিটাল টি এর কি বলা হবে? এলিল বলা হবে। তাহলে একই লোকাসে অবস্থিত জিন দ্বয়কে পরস্পরের কি বলা হয়? এলিল বলা হয়। তাহলে এখন যদি আমরা বলি নন এলিল কাকে বলবে? তাহলে নন এলিল, মনে করেন এটা হলো লম্বা এবং খাটো হওয়ার জন্য দায়ী জিন। আমরা আরো দুইটা জিন দিলাম। আমরা আরো একটা জিন দিলাম। মনে করেন যে এটা হলো হলুদ হওয়ার জন্য দায়ী জিন। হলুদ হওয়ার জন্য দায়ী জিন হলুদ। হলুদ মানে হলো ইয়েলো। হলুদ হওয়ার জন্য দায়ী জিন মনে করলাম ওয়াই। তাহলে আপনি যদি খেয়াল করেন, এই যে এটা হলো একটা লোকাস, তাহলে এটা মনে করেন লোকাস 2, এটা মনে করেন লোকাস 1। তাহলে লোকাস 1 এ যে জিন আছে সেটা কি? ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি। লোকাস 2 এ যে জিন আছে সেটা কি? ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই। তাহলে এলিল কাকে বলে? দেখেন, এলিল কাকে বলে? আমরা যদি বলি এলিল কাকে বলে, এলিল হচ্ছে, দেখেন, আমরা যদি বলি এলিল কাকে বলে, এলিল, তাহলে এই যে এলিল কাকে বলে সেটা যদি আমরা একটু দেখি, তাহলে দেখেন এলিল কাকে বলা হবে। তাহলে দেখেন, লোকাস একে যে দুইটা জিন আছে, লোকাস একে যে দুইটা জিন আছে এগুলাকে পরস্পরের এলিল বলা হবে। তাহলে ক্যাপিটাল টি কে, এই ক্যাপিটাল টি এর কি? এলিল বলা হবে। ক্যাপিটাল ওয়াই কে, ক্যাপিটাল ওয়াই এর কি বলা হবে? এলিল। কিন্তু যদি দুইটা ভিন্ন লোকাস চিন্তা করেন, এই যে ক্যাপিটাল টি কে ক্যাপিটাল ওয়াই এর কি বলা হবে? নন এলিল বলা হবে। নন এলিল। তাহলে নন এলিল মানে কি? তাহলে দুইটি ভিন্ন লোকাসে অবস্থিত জিন দ্বয়কে পরস্পরের কি বলা হবে? নন এলিল। ক্যাপিটাল টি কোন লোকাসে আছে? লোকাস 1 এ। ক্যাপিটাল ওয়াই কোন লোকাসে আছে? লোকাস 2 এ। তাহলে লোকাস 1 এ যে দুইটা জিন থাকবে সেগুলোকে আমরা কি বলবো? পরস্পরের এলিল। ক্যাপিটাল টি কে কি বলা হবে? ক্যাপিটাল টি এর এলিল।
আর লুকাস 2 এ যে দুইটা জিন থাকবে সেগুলোকে পরস্পরের কি বলা হবে? এলিল। ক্যাপিটাল ওয়াই কে ক্যাপিটাল ওয়াই এর কি বলা হবে? এলিল। কিন্তু লোকাস 1 এর একটা জিন, লোকাস 2 এর একটা জিন, এই দুইটা জিনকে পরস্পরের কি বলা হবে? নন এলিল। তাহলে ক্যাপিটাল টি এবং ক্যাপিটাল ওয়াই এই দুইটা জিন দুইটা ভিন্ন লোকাসে অবস্থিত, সেজন্য এই দুইটা জিনকে পরস্পরের কি বলা হবে? নন এলিল বলা হয়। তাহলে নন এলিল কাকে বলা হয়? তাহলে জীবের একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী হোমোলোগাস ক্রোমোজোমের দুইটি ভিন্ন লোকাসে অবস্থিত জিনদ্বয়কে পরস্পরের কি বলা হয়? নন এলিল বলা হয়। একই লোকাসে অবস্থিত জিনদ্বয়কে পরস্পরের কি বলা হয়? এলিল বলা হয়। ঠিক আছে? তাহলে আমরা এই জিনিসটা একটু দেখলাম। এখন দেখেন আমরা এখানে তিনটা এখন আমরা বললাম হোমোজাইগাস। তো হোমোজাইগাস জিনিসটা অ্যাকচুয়ালি দেখেন আসলে হোমো, ঠিক আছে, হোমোজাইগাস অ্যাকচুয়ালি আমরা যদি জিনিসটা একটু দেখি হোমোজাইগাস কাকে বলে। হোমোজাইগাস মানে হলো, হোমো মানে হলো এখানে বিশুদ্ধ। যে এই কোনো জায়গায় হোমো ওয়ার্ডটা যখন থাকবে তখন আপনারা মনে রাখবেন হোমো মানে হলো বিশুদ্ধ। যে কোনো জায়গায় হোমো ওয়ার্ডটা যখন থাকবে তখন আপনারা মনে রাখবেন হোমো মানে হলো বিশুদ্ধ। কেমন? তাহলে হোমো এখানে কি আছে? হোমোজাইগাস। তাহলে হোমো মানে হলো একই। কেমন? হোমো মানে হলো একই। একই মানে আমরা যদি বলি, খেয়াল করেন, এই যে এই জায়গায় দুইটা জিন আছে কে, এ এবং এ, একই। এই জায়গায় দুইটা জিন আছে এ এবং এ, একই। কিন্তু এই জায়গায় দুইটা জিন কি একই? না। ঠিক আছে? তাহলে একই দুইটা জিন যদি হয় সেটাকে বলা হবে হোমোজাইগাস। তাহলে আমি একটু আপনাকে বুঝাই বলি জিনিসটা কি। তাহলে একই লোকাসে বিদ্যমান দুইটি জিন যদি একই প্রকৃতির হয় তাদের কি বলা হয়? হোমোজাইগাস। তাহলে এই জিনিসটা আমরা একটু ব্যাখ্যা করি হোমোজাইগাস কাকে বলে। তাহলে আমরা আবার যদি একটু দেখি, মটরশুঁটি মটরশুঁটি উদ্ভিদের লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন, মটরশুঁটি উদ্ভিদের লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন, লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন হলো কি? ক্যাপিটাল টি। আর মটরশুঁটি উদ্ভিদের খাটো বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন কি? খাটো বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন হলো কি? স্মল টি। ঠিক আছে? তাহলে আমরা যদি এখানে একটা জিনিস আঁকলাম, এটা একটা ক্রোমোজোম, এটা বাবা থেকে আসছে মনে করেন, এটা একটা ক্রোমোজোম, এটা মা থেকে আসছে। তাহলে বাবা থেকে যে ক্রোমোজোম আসছে সেই ক্রোমোজোমে কি আছে? ক্যাপিটাল টি। মা থেকে যে ক্রোমোজোম আসছে সেই ক্রোমোজোমে আছে ক্যাপিটাল টি। আবার দেখেন এটা আরেকটা মটরশুঁটি গাছ মনে করেন, এই আরেকটা মটরশুঁটি গাছে, এটা কি? এটা বাবা থেকে আসছে। তাহলে এই আরেকটা মটরশুঁটি গাছ, এটা হলো মনে করেন এটাও মা থেকে আসছে। তাহলে এখানে আছেন মনে করেন এরকম। ঠিক আছে? তাহলে আপনি যদি খেয়াল করেন তাহলে এটা হলো গাছ নাম্বার 1, মটরশুঁটি গাছ 1, এটা হলো মটরশুঁটি গাছ 2। তাহলে দেখেন মটরশুঁটি গাছ 1 হবে লম্বা, কারণ তাদের বাবা থেকে যে যেই জিনটা আসছে সেটা হচ্ছে লম্বা হওয়ার জন্য দায়ী জিন, মা থেকে যে জিনটা আসছে সেটা হচ্ছে লম্বা হওয়ার জন্য দায়ী জিন। তাহলে আমরা যদি বলি বাবা এবং মা, তাহলে দেখেন দুইটা থেকে যেই জিনগুলো আসছে সেগুলো হচ্ছে লম্বা হওয়ার জন্য দায়ী জিন। আর এইটা গাছ দুইটাই জিন কি হচ্ছে? খাটো হওয়ার জন্য দায়ী। তাহলে আপনি খেয়াল করেন এই যে গাছে একে আমরা যেটা আছে, এই ক্যাপিটাল টি এবং এই ক্যাপিটাল টি এর মধ্যে কোনো পার্থক্য আছে? তাহলে এই ক্যাপিটাল টি কি করে লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী? এই ক্যাপিটাল টি কি করে লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী? গাছ দুইয়ে এই স্মল টি এবং এই স্মল টি এর মধ্যে কোনো পার্থক্য আছে? না। এই স্মল টি কি বৈশিষ্ট্যের জন্য দায়ী? খাটো বৈশিষ্ট্যের জন্য দায়ী। এই স্মল টি কি বৈশিষ্ট্যের জন্য দায়ী? খাটো বৈশিষ্ট্যের জন্য দায়ী। কিন্তু আমি যদি এখানে আরেকটা গাছ আঁকি, এটা যদি গাছ নাম্বার 3 হয়, মানে আরেকটা গাছের ক্রোমোজোম আর কি, আরেকটা গাছের ক্রোমোজোম যদি আমরা আঁকি, এটা যদি গাছ 3 নাম্বার বলি, তাহলে এই 3 নাম্বার গাছে যদি আমরা এভাবে দিই একটা লম্বা একটা খাটো, তাহলে এই 3 নাম্বার গাছে মা থেকে যেটা আসছে সেটা হলো স্মল টি, বাবা থেকে যেটা আসছে সেটা হলো কি? ক্যাপিটাল টি। তাহলে এখন আমাকে বলেন 3 নাম্বার গাছে যেই ক্যাপিটাল টি যে বৈশিষ্ট্য প্রকাশ করবে, স্মল কি
টি সেম বৈশিষ্ট্য প্রকাশ করবে? অবশ্যই না। ক্যাপিটাল টি কি করবে? লম্বা বৈশিষ্ট্য প্রকাশ করবে। স্মল টি কি করবে? খাটো বৈশিষ্ট্য প্রকাশ করবে। ঠিক আছে? তাহলে আপনি যদি দেখেন এই কাজ 3 এর একই লুকাসে যে দুইটা জিন অবস্থান করে তারা কি একই প্রকৃতির এবং তারা কি একই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে? অবশ্যই না। কিন্তু গাছ 1 এবং গাছ 2 এ যারা কি করে অবস্থান করে তারা কি করে? একই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। যদি এরকম কোনো লোকাসে অবস্থিত জিন দ্বয় আকার, আকৃতি এবং একই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে তখন তাকে কি বলা হবে? তখন তাকে বলা হবে হোমোজাইগাস। তাহলে কোনো একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একই লোকাসে অবস্থিত বিদ্যমান দুইটি জিন যদি কি হয়? একই প্রকৃতির হয় তাদের হোমোজাইগাস বলে। তাহলে এই যে একই লোকাসে অবস্থিত জিন দুইটা দেখতে একই রকম এবং তারা একই বৈশিষ্ট্য প্রকাশ করে সেজন্য এটা কি? তারা হলো হোমোজাইগাস। এটাও কি? হোমোজাইগাস। কিন্তু এটা কি একই বৈশিষ্ট্য প্রকাশ করে? অবশ্যই না। তারা কি করে? তারা ভিন্ন বৈশিষ্ট্য প্রকাশ করে এবং তারা দেখতে কি? দেখতে ভিন্ন। তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে আমরা বলবো হেটারোজাইগাস। তাহলে হোমোজাইগাস কাকে বলে? আমি উপরের দিকে লিখে দিচ্ছি, খেয়াল করেন। হোমোজাইগাস কাকে বলে? হো মানে হলো একই। তাহলে যারা দেখতে একই, তাহলে যারা কি দেখতে একই, তাহলে যে জিন দুইটা দেখতে একই এবং যারা কি করে? যারা একই বৈশিষ্ট্য প্রকাশ করে সেটাকে কি বলা হবে? হোমোজাইগাস। তাহলে আমরা যদি বলি, দেখেন, তাহলে একই বৈশিষ্ট্য কি করে প্রকাশ করে? তাহলে আপনি কি বলবেন? যে একটা লোকাসে অবস্থিত, একই লোকাসে অবস্থিত জিন দুইটা দেখতে একই রকম হলে, একই বৈশিষ্ট্য প্রকাশ করলে হোমোজাইগাস। দেখতে একই রকম হলে, এই যে এটা দেখতে একই রকম, স্মল টি দেখতে একই রকম, একই বৈশিষ্ট্য প্রকাশ করে, খাটো, দুইটাই খাটো বৈশিষ্ট্য প্রকাশ করে, সেজন্য এটাকে কি বলা হবে? হোমোজাইগাস। আর যদি একই লোকাসে অবস্থিত জিন দ্বয় দেখতে একই রকম না হয়, এই যে একটা একটা কি করে? একটা ক্যাপিটাল টি, একটা স্মল টি, মানে একটা বড় একটা ছোট, তাহলে একটা লম্বা বৈশিষ্ট্য প্রকাশ করে, একটা খাটো বৈশিষ্ট্য প্রকাশ করে। তাহলে দেখতে একই রকম না হলে এবং একই বৈশিষ্ট্য প্রকাশ না করলে তখন সেটাকে আমরা কি বলি? তখন সেটাকে আমরা বলি হেটেরোজাইগাস। তাহলে হেটেরো মানে ভিন্ন, হেটেরো এর মানে হলো ভিন্ন। তাহলে হেটারোজাইগাস মানে কি? যদি জিন দুইটা দেখতে একই রকম না হয় এবং তারা যদি একই বৈশিষ্ট্য প্রকাশ না করে তখন তাকে আমরা কি বলি? হেটারোজাইগাস। আর জিন দুইটা দেখতে একই রকম হলে, তারা একই বৈশিষ্ট্য প্রকাশ করলে এটাকে কি বলা হবে? হোমোজাইগাস। তাহলে আমরা যদি বলি, দেখেন এই দুইটা কি? বলেন তো দেখি কি? আপনারা পারবেন আমি জানি। এই যে আপনারা যেটা চিন্তা করতেছেন সেটাই, এটা কি? হোমোজাইগাস। এই দুইটা জিন কি? এই যে আপনারা যেটা চিন্তা করতেছেন সেটাই, এটা কি? হোমোজাইগাস। কিন্তু এটা কি? এটা হলো হেটারোজাইগাস, কারণ এটা ক্যাপিটাল এ একটা ভিন্ন বৈশিষ্ট্য প্রকাশ করে, স্মল এ আরেকটা ভিন্ন বৈশিষ্ট্য প্রকাশ করে, সেজন্য, এবং তারা দেখতে কিনা একই রকম না, সেজন্য এটা কি? এটা হলো হেটারোজাইগাস। কেমন? দেখেন, আমরা হেটারোজাইগাস বলি, তাহলে কি? হেটারো মানে হলো ভিন্ন, তাহলে হেটারো মানে হলো কি? ভিন্ন। হেটারোজাইগাস, হেটারো মানে কি? ভিন্ন। তাহলে দেখতে কি হবে? তাহলে তারা জিনদ্বয় দেখতে ভিন্ন, জিনদ্বয় দেখতে একই রকম না, জিনদ্বয় দেখতে একই রকম না, এবং তারা কি করে না? একই বৈশিষ্ট্য প্রকাশ করে না, একই বৈশিষ্ট্য কি করে না? একই বৈশিষ্ট্য প্রকাশ করে না। তখন তাকে আমরা কি বলবো? হেটারোজাইগাস। তাহলে দেখেন, একই লুকাসে অবস্থিত এই দুইটা জিন কোন লুকাসে অবস্থিত? একই লুকাস। তাহলে একই লুকাসে অবস্থিত হলো ক্যাপিটাল টি কি করে? লম্বা বৈশিষ্ট্য প্রকাশ করে, স্মল টি কি করে? খাটো বৈশিষ্ট্য প্রকাশ করে। তাহলে যদি একই লুকাসে অবস্থিত জিন দুইটা একই বৈশিষ্ট্য প্রকাশ না করে তখন তাকে কি বলা হয়? তখন তাকে বলা হয় হেটারোজাইগাস। এই যে এই জিনিসটাকে বলা হবে হেটারোজাইগাস। তাহলে এখানে ক্যাপিটাল টি, তাহলে এ কি করে? লম্বা বৈশিষ্ট্য প্রকাশ করে। এখানে স্মল টি, এ কি করে? খাটো বৈশিষ্ট্য প্রকাশ করে। তাহলে এরকম একই লুকাসে অবস্থিত জিনদ্বয়, একই লুকাসে অবস্থিত জিনদ্বয় দেখতে একই রকম না হলে, একই বৈশিষ্ট্য না প্রকাশ করলে তখন তাকে কি বলা হয়? হেটারোজাইগাস বলা হয়। এখন আসলে মিলিয়ন ডলার কোয়েশ্চেন, যারা পড়ালেখা করেন বা যারা পড়ালেখা করেন না সবার জন্যই মিলিয়ন ডলার কোয়েশ্চেন হচ্ছে, আপনি যখন এটা বলবেন, এই জায়গায় এটা বলবেন, দেখেন
এই প্রথম গাছ গাছ নাম্বার 1 যখন বলবেন এটা লম্বা হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। গাছ নাম্বার 2 যখন আপনারা বলবেন গাছ নাম্বার 2 এটা এটা খাটো হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু গাছ নাম্বার 3 যদি আমরা বলি, এই যে এটা গাছ নাম্বার 3 আমরা বললাম, তাহলে এটা কি হবে? আমরা আবার যদি দেখি, এই যে এখানে যে গাছটা আছে, এই যে এখানে যে গাছটা আছে, এটা আসলে কি হবে? এই যে এখানে যে গাছটা আছে, এটা 3 নাম্বার গাছ নিয়ে আমরা সিলেক্ট করলাম, 3 নাম্বার গাছ। এই গাছটা আসলে কি হবে? এটা কি লম্বা হবে নাকি খাটো হবে? কারণ এটা লম্বা হওয়ার জন্য দায়ী জিন কি আছে? ক্যাপিটাল টি। খাটো হওয়ার জন্য দায়ী জিন কি আছে? স্মল টি। ঠিক আছে? তাহলে এই গাছটা লম্বাও হইতে পারে, খাটোও হইতে পারে, কারণ এটাতে কি আছে? দুইটা জিনিস আছে। তাহলে আমরা এই অবস্থাটাকে বলতেছি হ্যাটারোজাইগাস। আর হ্যাটারোজাইগাস অবস্থায় যেটা প্রকাশ পায় সেটা হলো প্রকট, আর যেটা প্রকাশ পায় না সেটা হলো প্রচ্ছন্ন। আমি যদি আপনাকে একটু বুঝাই বলি, তাহলে দেখেন, কোনো একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একই লোকাসে অবস্থিত দুটি জিন যদি ভিন্ন প্রকৃতির হয়, তাকে আমরা বলি হ্যাটারোজাইগাস। তাহলে ভিন্ন প্রকৃতির কি? ক্যাপিটাল টি প্রকট বৈশিষ্ট্য প্রকাশ করে, স্মল টি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ করে। ভিন্ন প্রকৃতির, একই লোকাসে অবস্থান করে, সেজন্য তারা কি? হ্যাটারোজাইগাস। আর হ্যাটারোজাইগাস অবস্থায় যে বৈশিষ্ট্যটা প্রকাশিত হয় সেটাকে আমরা বলি প্রকট বৈশিষ্ট্য। তাহলে খেয়াল করেন, আমরা একটু দেখাই আপনাকে, একটু দেখাই, আপনি হয়তো দেখলে জিনিসটা বুঝতে পারবেন। আমি আপনাকে বলি, দেখেন, তাহলে ক্যাপিটাল টি এটা নিয়ে লম্বা হবে, কারো কোনো সন্দেহ নাই। স্মল টি এটা কি হবে? খাটো হবে, কারো কোনো সন্দেহ নাই। তাহলে আমরা এটা মোছা আসলে অনেক ঝামেলা। হ্যাঁ, এটা খাটো হবে, কারো কোনো কি নাই, সন্দেহ নাই। কিন্তু সন্দেহ হচ্ছে এই যে এটা, এটা কি হবে? এটা তো লম্বা এবং এটা খাটো। তাহলে দুইটা বৈশিষ্ট্য তো একসাথে প্রকাশিত হতে পারবে না, দুইটা থেকে যে কোনো একটা প্রকাশিত হবে। ঠিক আছে? এই যে দুইটা থেকে যেই বৈশিষ্ট্যটা প্রকাশিত হয় সেটাকে কি বলা হয়? দেখেন, দুইটা থেকে যেই বৈশিষ্ট্যটা প্রকাশিত হয় সেটাকে বলা হয় হচ্ছে কি, দেখেন, দুইটা থেকে যেই বৈশিষ্ট্যটা প্রকাশিত হয় সেটাকে বলা হবে প্রকট বৈশিষ্ট্য। তাহলে এটা কি হবে? এটা হবে লম্বা। তাহলে এখানে কোন বৈশিষ্ট্যটা প্রকাশিত হলো? খাটো নাকি লম্বা? লম্বা বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে, সেই জন্য এটার প্রকট বৈশিষ্ট্যর নাম কি? এটাকে বলা হবে লম্বা বৈশিষ্ট্য। লম্বা বৈশিষ্ট্য, লম্বাটা হলো প্রকট। কোন বৈশিষ্ট্যটা প্রকাশিত হয় নাই? লম্বা বৈশিষ্ট্য নাকি খাটো বৈশিষ্ট্য? খাটো বৈশিষ্ট্য প্রকাশিত হয় নাই, সেই জন্য এটাকে কি বলা হবে? প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে এটা কি অবস্থা? হোমোজাইগাস অবস্থা না হ্যাটারোজাইগাস অবস্থা? হ্যাটারোজাইগাস অবস্থা। তাহলে হ্যাটারোজাইগাস অবস্থায় যদি, হ্যাটারোজাইগাস অবস্থায় যেই বৈশিষ্ট্য প্রকাশিত হয় সেটাকে কি বলা হবে? প্রকট বৈশিষ্ট্য। হ্যাটারোজাইগাস অবস্থায় যে বৈশিষ্ট্য প্রকাশিত হয় সেটাকে কি বলা হবে? প্রকট বৈশিষ্ট্য। হ্যাটারোজাইগাস অবস্থায় যে বৈশিষ্ট্য প্রকাশিত হয় না সেটাকে কি বলা হবে? প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে কোনো হ্যাটারোজাইগাস জীবে বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুইটি জিনের মধ্যে যে জিনটি বাহ্যিকভাবে প্রকাশ পায় তাকে বলা হয় প্রকট জিন, সেই জিনের বৈশিষ্ট্যটাকে বলা হয় প্রকট বৈশিষ্ট্য। তাহলে এই যে ক্যাপিটাল টি স্মল টি, এটার মাধ্যমে কোনটা প্রকাশ পাইছে? লম্বা। তাহলে এখানে লম্বার মধ্যে কোনটার জন্য, লম্বার জন্য দায়ী জিন কি? ক্যাপিটাল টি। তাহলে প্রকাশ পাইছে কে? ক্যাপিটাল টি। সেই ক্যাপিটাল টিকে কি বলা হবে? প্রকট জিন। আর লম্বাকে কি বলা হবে? প্রকট বৈশিষ্ট্য। প্রকাশ হয় নাই কোনটা? স্মল টি। এই যে স্মল টিকে কি বলা হবে? স্মল টিকে বলা হবে প্রচ্ছন্ন জিন। আর এই খাটোটাকে কি বলা হবে? প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে দেখেন, এই যে আমরা যদি বলি এখানে প্রকট বৈশিষ্ট্য ক্যাপিটাল টি, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য স্মল টি, মানে এটা খাটো হবে, এটা লম্বা হবে, এটা নিয়ে কারো কোনো সন্দেহ নেই। ঠিক আছে? এখন এই যে এটা যদি আমরা বলি, এটা হচ্ছে লম্বাও হতে পারে, খাটো হতে পারে। তাহলে এখন যদি লম্বাও হতে পারে, খাটো হতে পারে, দুইটা বৈশিষ্ট্য আছে, যেটা ক্যাপিটাল টি আছে, স্মল টি আছে। কিন্তু এটা আসলে হয়েছে কি? দেখেন, আমরা যদি লেখাগুলো একটু মুছে দিই, তাহলে এটা আসলে হয়েছে কি? এটা আসলে লম্বা হয়েছে, এটা কিন্তু কি হয় নাই? এটা কিন্তু খাটো হয় নাই। তাহলে এটা কি হয়েছে? এটা লম্বা হয়েছে। যেহেতু এটা লম্বা হয়েছে, তাহলে কোন বৈশিষ্ট্যটা প্রকাশ পাইছে? ক্যাপিটাল টি এর বৈশিষ্ট্য প্রকাশ পাইছে। কোন বৈশিষ্ট্য? ক্যাপিটাল টি। কোন বৈশিষ্ট্য? লম্বা বৈশিষ্ট্য। সেজন্য লম্বাটা কি? প্রখর। আর কোনটা প্রকাশ পায় নাই? প্রকাশ পায় নাই কোনটা? স্মল টি। এটাকে কি বলা হবে? খাটো। তাহলে এটা কি বৈশিষ্ট্য? এটা হলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কাকে বলে? তাহলে হ্যাটারোজাইগাস অবস্থায়, হ্যাটারোজাইগাস অবস্থায়
দেখুন হেটারোজাইগাস জীবে বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুইটি জিনের মধ্যে যে জিনটা অপ্রকাশিত থাকে তাকে কি বলা হবে? প্রচ্ছন্ন জিন। তার বৈশিষ্ট্যকে কি বলা হবে? প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে এখানে স্মল টিটাকে কি বলা হবে? প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। ক্যাপিটাল টিকে কি বলা হবে? প্রকট বৈশিষ্ট্য। যেটা প্রকাশিত হইল হেটারোজাইগাস অবস্থায় প্রকট বৈশিষ্ট্য, যেটা হেটারোজাইগাস অবস্থায় প্রকাশিত হলো না সেটাকে কি বলা হবে? প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এবার আসেন আমরা একটু আপনাদেরকে আরেকটা জিনিস নিয়ে আলোচনা করি। আরেকটা ছোট করে জিনিস আমরা যদি আপনাদেরকে দেখাই তাহলে খেয়াল করবেন। এটা কি? ক্যাপিটাল টি। এটা কি হবে? লম্বা। এটা কি? স্মল টি। এটা কি হবে? লম্বা। তাহলে আপনি বাহিরে থেকে দেখে আসলে কি বুঝতে পারবেন কোনটা বিশুদ্ধ? আমি আগের স্লাইডটা আপনাকে একটু দেখাই। আগের যে স্লাইড সেটা আপনাকে একটু দেখাই, তাহলে আপনি হয়তো জিনিসটা উপলব্ধি করতে পারবেন। দেখেন এখানে এই স্লাইডে আমরা যদি একটু এই স্লাইডটা আপনাকে আমি লেখাগুলো ক্লিয়ার করে দিচ্ছি। এই স্লাইডটা যদি আপনি একটু দেখেন তাহলে খেয়াল করেন, আপনি এগুলো মনে করেন জানেন না, এই যে এগুলো মনে করেন আপনি জানেন না, এগুলো আপনি কখনো দেখেনও নাই। মনে করেন এই যে এই জিনিসগুলো আপনি কখনো দেখেনও নাই, ঠিক আছে, এগুলো আপনি দেখেন নাই। তাহলে আপনি এই যে এই গাছটা কি? লম্বা। এই গাছটা কি? লম্বা। তাহলে বলেন এই গাছটা লম্বা হওয়ার জন্য দায়ী জিন কি? ক্যাপিটাল টি। দুইটা কি বিশুদ্ধ? এই গাছটা লম্বা হওয়ার জন্য দায়ী জিন কি? ক্যাপিটাল টি স্মল টি। এটা কি বিশুদ্ধ? অবশ্যই না। এটা কি? এটা হেটারোজাইগাস। এটা কি? হোমোজাইগাস। হোমোজাইগাস মানে বিশুদ্ধ। আচ্ছা, আপনি কি বাইরে থেকে দেখে বুঝতে পারবেন যে কোনটা হেটারোজাইগাস বা কোনটা হোমোজাইগাস? তাহলে এই দুইটা গাছকে যখন আপনি দেখবেন আপনি কি বলতে পারবেন এই যে এই গাছটা বিশুদ্ধ, এই গাছটা বিশুদ্ধ না? এটা কি আপনি বলতে পারবেন? আসলে কোনোভাবেই বলা সম্ভব না। এই গাছটার যতক্ষণ না আপনি জিনের গঠন দেখতেছেন, যতক্ষণ না আপনি এই জিনের গঠন দেখতেছেন ততক্ষণ আপনি বলতে পারবেন না এটা বিশুদ্ধ কিনা। এটার যতক্ষণ না আপনি জিনের গঠন দেখতেছেন, এই যে জিনের গঠন যতক্ষণ না আপনি দেখতেছেন ততক্ষণ আপনি বলতে পারবেন না এটা বিশুদ্ধ কিনা। আমার কথা বুঝছে? তাহলে আপনি যদি বলেন জিনের গঠনটা গুরুত্বপূর্ণ, তাহলে দেখেন আপনি এটা যখন দেখবেন, এটা এই যে দুইটা গাছে এটাই দেখলেন, এটা দেখলে আপনি বলতে পারবেন না যে এটা বিশুদ্ধ নাকি হেটারোজাইগাস, কিন্তু এটা দেখে আপনি বলতে পারবেন। তাহলে যেটা বাহিরে প্রকাশিত হচ্ছে সেটাকে বলা হয় ফিনোটাইপ। ঠিক আছে, তাহলে জীবের প্রকাশিত বাহ্যিক বৈশিষ্ট্যকে বলা হবে ফিনোটাইপ। তাহলে গাছগুলা কি হয়েছে? লম্বা। লম্বাটা হলো ফিনোটাইপ। এখন লম্বাটা কেন হয়েছে? হয় বিশুদ্ধ ক্যাপিটাল টি এর কারণে হয়েছে, অথবা হেটারোজাইগাস ক্যাপিটাল টি আর স্মল টি এর কারণে হয়েছে। তাহলে এই যে জিনের গঠনটাকে বলা হবে জিনোটাইপ। আমার কথা বুঝছেন? জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন যুগলের প্রতীকী গঠনকে বলা হবে জিনোটাইপ। তাহলে খেয়াল করেন এই যে এই দুইটা, এই কালার, এই বাদামি কালার চোখ, এই দুইটা নীল কালারের চোখ, এখন এই যে চোখটা আছে এটা বাদামি। তাহলে এই চোখ এবং এই চোখ বাইরে থেকে দেখতে বলতে পারবেন যে এটা কোনটা বিশুদ্ধ কোনটা হেটারোজাইগাস? বলা সম্ভব না। তাহলে যেটা বাহিরে প্রকাশিত হচ্ছে, এই যে বাহিরে যে বৈশিষ্ট্যটা প্রকাশিত হচ্ছে সেটাকে আমরা কি বলবো? ফিনোটাইপ। তাহলে জীবের বাহ্যিকভাবে প্রকাশিত বৈশিষ্ট্যকে কি বলা হয়? ফিনোটাইপ। আর জীবের জিনের গঠনকে বলা হবে জিনোটাইপ। এই যে এই জীবের জিনের যে গঠন, তাহলে জিনের গঠনকে আমরা কি বলবো? জিনোটাইপ। তাহলে আপনি জিনোটাইপ দেখে বলতে পারবো এটা কি, এটা হোমোজাইগাস নাকি হেটারোজাইগাস, সেটা আমরা কি দেখে বলতে পারবো? জিনোটাইপ দেখে বলতে পারবো। তাহলে জিনের গঠনকে বলা হবে জিনোটাইপ, বাহ্যিকভাবে প্রকাশিত বৈশিষ্ট্যকে কি বলা হবে? ফিনোটাইপ। তাহলে এই যে জীবের বাহ্যিকভাবে প্রকাশিত বৈশিষ্ট্যকে বলা হবে ফিনোটাইপ। আর জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনের গঠনকে কি বলা হবে? জিনোটাইপ। তাহলে জিনের গঠনকে আমরা বলবো জিনোটাইপ, বাহ্যিকভাবে প্রকাশিত বৈশিষ্ট্যকে আমরা কি বলবো? ফিনোটাইপ। আশা করি বুঝতে পারছেন। এবার আসেন এক সংকর ক্রস এবং দ্বিসংকর ক্রস, এটা আমাদের লাস্ট কথাবার্তা। এরপরে আমরা আসলে কোনো কথাবার্তা নাই। এক সংকর ক্রস এটা অ্যাকচুয়ালি কি বোঝানো হয়? যখন এক জোড়া বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয় তখন তাকে বলা হয় এক সংকর ক্রস। ঠিক আছে, এক জোড়া বৈশিষ্ট্য। এক জোড়া বৈশিষ্ট্য কি? এই যে এটা হলো এক জোড়া বৈশিষ্ট্য। এক জোড়া বৈশিষ্ট্য কি? লম্বা, বা একটু ছোট করে, লম্বা, এই যে এটা হলো খাটো। তাহলে লম্বা এবং খাটো এটা এক জোড়া বৈশিষ্ট্য। এক জোড়া বৈশিষ্ট্য নিয়ে যখন আলোচনা করবেন তখন এটাই কি বলা হবে? এটা হলো কি? এটা হলো এক সংকর ক্রস। এক জোড়া বৈশিষ্ট্য নিয়ে যখন আলোচনা করা হয় তখন তাকে বলা হবে এক সংকর ক্রস।
আর যদি আপনি এরকম করেন, দুই জোড়া বৈশিষ্ট্য দেখেন, লম্বা কালো, ঠিক আছে, খাটো বাদামি, খাটো বাদামি, মনে মনে করলাম আর কি আমাদের সুবিধার জন্য। তাহলে এখানে এক জোড়া, এখানে এক জোড়া, তাহলে কয় জোড়া বৈশিষ্ট্য হলো? দুই জোড়া বৈশিষ্ট্য। যদি দুই জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয় তখন তাকে বলা হবে ডাইহাইব্রিড ক্রস, দ্বিসংকর ক্রস। আর যদি এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয় তখন তাকে বলা হবে মনোহাইব্রিড ক্রস, এক সংকর ক্রস। এক সংকর ক্রস মানে কি? এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য। দুই সংকর ক্রস মানে কি? দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য। যদি এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়, এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়, লম্বা এবং খাটো এক জোড়া বৈশিষ্ট্য, তখন তার নাম কি? এক সংকর ক্রস, মনোহাইব্রিড ক্রস। আর যদি দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে, লম্বা কালো, খাটো বাদামি, দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয় তখন তাকে বলা হয় ডাইহাইব্রিড ক্রস অথবা দ্বিসংকর ক্রস। ঠিক আছে, তাহলে এটা আমাদেরকে জানতে হবে। তাহলে আশা করি আপনাদেরকে যা বলছে আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন তাহলে আমরা পরবর্তীতে আবার ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করবো আপনাদেরকে। তাহলে দেখেন, এই যে একজোড়া বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়েছে, এই যে একজোড়া নিয়ে বৈশিষ্ট্য নিয়ে যখন আলোচনা করা হবে, লম্বা এবং খাটো একজোড়া বৈশিষ্ট্য, তখন তাকে বলা হয় এক সংকর ক্রস। আর যদি এরকম হয় গোলাকার হলুদ, গোলাকার হলুদ, কুঞ্চিত সবুজ, দুই জোড়া বৈশিষ্ট্য নিয়ে যখন আলোচনা করা হবে তখন বলা হবে দ্বিসংকর ক্রস। ঠিক আছে, আমরা এতটুকু পর্যন্ত আজকে আসলে পড়াবো। এর পরবর্তীতে আমরা ইনশাল্লাহ কালকে বাকিগুলো পড়াবো। আপনাদের কালকেও ক্লাস আপলোড দেওয়া হবে, যেহেতু আমি এতদিন আপলোড দিই নাই। ইনশাল্লাহ কালকেও আমি আপনাদেরকে ক্লাসে আপলোড দেওয়ার চেষ্টা করব। যা পড়াইছি এগুলো আমার শিটে দেওয়া আছে, আর আমি শিটের স্ক্রিনশট গুলোও দিয়ে দিব, আপনার অ্যাডমিশন নোট এবং আমার যে শিট আছে স্ক্রিনশট দিয়ে দিব। স্ক্রিনশট গুলো আপনারা দেখে নেবেন, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। আর এই অধ্যায়টা একটু নোট করার চেষ্টা করবেন। আমি যা পড়াবো তা যদি কমপ্লিটলি নোট করতে পারবেন, তাহলে এটা আপনাকে আর কখনোই পড়তে হবে না। এটা আপনাকে লাইফে আর দ্বিতীয়বার পড়তে হবে না, যদি আপনি একবার নোট করতে পারেন। আর যদি নোট করতে না পারেন তাহলে একটু কষ্ট করে শিটটা ভালো করে পড়বেন, তাহলে ইনশাল্লাহ আর আপনাকে পরবর্তীতে কখনোই পড়তে হবে না। ঠিক আছে, ভালো থাকেন, সালাম আলাইকুম।